তুচ্ছ ঘটনার সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন ভীষণ এই প্রত্যাশায়। শুরু করছি আমাদের আজকের নতুন একটি গল্প, স্বামীর অধিকার। গল্পটি লিখেছেন সোহানুর রহমান সোহান এবং গল্পের রিডিংয়ে রয়েছেন সোহানুর রহমান সোহান। আর গল্প ভাবনায় গল্প কণ্ঠে রয়েছি আমি আজমাইন শায়রান। আপনাদের সবাইকে আবারও সম্ভাষণ আমাদের আজকের গল্পে। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় আকাঙ্ক্ষার হচ্ছে বিয়ে। একটা ছেলে জীবনেও তাই। কারণ জীবনে বিয়ে একবার। প্রত্যেকটা মানুষের এই কল্পনা, এই বাস্তবতাটাকে মেনে নিয়ে মানুষ নতুন করে স্বপ্ন সাজায় রঙিন সুখে। কিন্তু যখন সেটা ছেলে কিংবা মেয়ের জীবনে ঠিকঠাক সেই কল্পনাগুলো একদম ঠিকভাবে কাজ করে না, তখন নেমে আসে অমনিশা, অন্ধকার জীবন। আজকে আমাদের এই গল্পে ভাবনায় স্বামীর অধিকার নিয়েই আসলে পুরো এপিসোডটা সাজানো। তো সাথেই থাকুন, আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে নিয়েই চলে যাচ্ছি আমাদের মূল গল্পে। শুরু করছি আজকের গল্প, স্বামীর অধিকার। আজ বাসর রাত। তবু সোয়ানের শরীরের ভিতর কাঁপুনি দিচ্ছে। শীতের রাতে ছাদের এক কোণে বসে গুটিসুটি মেরে রয়েছে। মুখ থেকে অনেকখানি রক্ত বের হয়ে গিয়েছে। বাসরাতে মারধর খাবার পর বাসর ঘরে কেমন করে ঢুকবে সেটাই মাথায় আসছে না সোহানের। এমন দিনে বাইরে থেকে মার খেয়ে এসে ভিতরে কতটা কষ্ট হবে এটা ভেবেই সোহানের গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। পরিস্থিতির শিকার সবাইকে ছোট বানিয়ে নেই, নয়তো দুনিয়া থেকে সরিয়ে দেই। হয়তো সে আজ বাসায় ফিরতে পারতো না, কিন্তু ভাগ্যক্রমে সে পালিয়ে আসতে পেরেছে। পকেট থেকে রুমাল বের করে মুখ থেকে রক্তগুলো সরানোর চেষ্টা করছে, কিন্তু সে খেয়াল করলো মুখে সে ভালোভাবে হাত লাগাতেই পারছে না, কারণ হাতগুলো ব্যথায় কাঁপছে। খেয়াল করলো যখন ছেলেগুলো তার হাতের উপর লাঠি দিয়ে প্রচণ্ড আঘাত করছিল, তখন কি যেন বলেছিল, কিরে, তোর বউকে হাত দিয়ে ধরতে চেয়েছিলি, কাছে নিতে চেয়েছিলি, যা এবার খুব আদর করবি, দাঁড়া, তোর হাত আরো সুন্দর করে দিচ্ছি। ছেলেগুলো সোহানের কথায় একদম থামেনি, বরং আরো আরো কষ্ট বেশি দিয়েছে। কিন্তু সোহান একদম থেমে যায়নি। বাস্তবে ফিরে আসতেই খেয়াল হলো এত রাতে মেয়েটা কিভাবে রয়েছে। সে তো রাতে একা থাকতে ভয় পায়। তার জন্য তো একটা মানুষের বুক দরকার, যেখানে সে নির্ভয়ে মুখ লুকিয়ে ঘুমাতে পারবে। যেভাবেই হোক মেয়েটাকে একা রাখা যাবে না। পাটা বাড়িয়ে দ্রুত চাপার জন্য এগুতেই হঠাৎ করেই পড়ে গেল। কেন যেন তার পা একদম এগুতে চাইছিল না। সোহানের মনে হচ্ছিল কারা যেন এখনো তার পায়ের উপর অত্যাচার করছে আর বলছে, তোর আজ বউয়ের কাছে যাবার খুব শখ হয়েছে বুঝি, দাঁড়া, তোর পাটা আমরা রক্তে সাজিয়ে দেই। কথাগুলো সোহানের কানে যতই বাজছিল, ঠিক ততটাই সে উঠে দাঁড়াতে চেষ্টা করতে লাগলো। থেমে গেলে হবে না, পাটা কোনো রকমে দাঁড় করিয়ে ফ্রেশ রুমের দিকে এগুতে লাগলো। কিন্তু আজ সোহানকে অদ্ভুত দেখাচ্ছে। তার চোখে মুখে ভাবনার বিন্দুমাত্র আঁচড় দেখা যাচ্ছে না। চোখে এক ফোঁটা পানিও নেই। হয়তো সোহানের জীবনে শুধু ভালোবাসা নামক জিনিসটাই রয়ে গিয়েছে। ভাবতেই ও অবাক লাগে, এমন এক পরিস্থিতিতে কেউ তার প্রিয় মানুষের জন্য নিজেকে সংকটে ফেলে সেই প্রিয় মানুষটির এক ফোঁটা হাসিমুখ দেখার জন্য। এইরকম ভালোবাসাটা যেমন খুব কম, ঠিক তেমনি এইরকম ভালোবাসাতে অনেক বাধা থাকে, যেটা নিজেকেই পার করে নিতে হয়। কিন্তু প্রিয় মানুষটির হাসি যতটা আনন্দ দিতে পারে, ঠিক ততটাই দুঃখ দিতে পারে। সোহান আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল। হাতটা উপরে উঠাতেই পারছে না, তবুও মুখ পরিষ্কার করার চেষ্টা করছে। তার মনে হতে লাগলো আয়নার সামনে ওই ছেলেগুলো ভেসে উঠছিল আর বলছিল, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, না হলে কিন্তু আর বাঁচবি না। ওদের হাত থেকে বাঁচতে গিয়ে কোথা দিয়ে দৌড়ে পালিয়েছে সেটা মনে নেই সোহানের। কিন্তু সে আতঙ্ক সোহানের ভিতর তখনও কাজ করছিল। কিন্তু সে যার জন্য এসেছে সে তো একদম একা রয়েছে। ভাবতেই পাশ থেকে চশমাটা চোখে দিয়েই রুমের দিয়ে এগোতে লাগলো রুমের দিকে। রাতে পালানোর সময় তার যতটা ভয় কাজ করছিল, তার চেয়েও বেশি ভয় এখন তার ভিতরে ঘুরঘুর করছে। কারণ সে জানতো ভিতরে গিয়ে সে তার মনের মতো আশা করা অবস্থা পাবে না। সোহান যখন এক দৌড়ে রুমের সামনে চলে এলো, তখন খেয়াল করলো রুমটা খোলা রয়েছে। চারপাশে খেয়াল করে দেখলো চারপাশটা একদম নিশ্চুপ হয়ে রয়েছে। সবাই যার যার মতো ঘুমিয়ে পড়েছে। সোহান পাটা হালকা করে বাড়িয়ে দিয়ে রুমে ঢুকেই কিছুটা অবাক চোখেই চারদিকটা ভালো করে দেখতে লাগলো। চারদিকের একই অবস্থা হয়ে রয়েছে। সবকিছু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। কেউ দেখে হয়তো এটা বাসর ঘর বলে মানতে চাইবে না। সোহান বুঝতে পেরেছে কেন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে।
সোহান চুপি চুপি আর একটু এগিয়ে গিয়ে চারদিকে কি যেন খুঁজতে লাগলো। হঠাৎ তার নাকে একটা গন্ধ আসতে লাগলো। বুঝে উঠতে পারছিল না এমন বিচ্ছিরি গন্ধটা কোথা থেকে আসছিল। মদের গন্ধ টের পেতেই বেলকনির দিকে কিছু একটার আওয়াজ পেতেই ধীরে ধীরে গিয়ে দাঁড়িয়ে নেয়। বলতেই কে যেন সজোরে এক ধাক্কা দিয়ে তাকে ফেলে দিয়েই দৌড়ে পালিয়ে গেল। ফ্লোরের উপর পড়ে যেতেই চিৎকার দিয়ে উঠল সোহান। কোনো রকমে উঠে দাঁড়াতেই প্রচণ্ড রাগে রাগে সোহানের চোখ দুটো লাল হয়ে গেল, কিন্তু ব্যথা আর মনের বাধাটা তার রাগটাকে দমিয়ে নিতে বাধ্য করল। ভাবতেই অবাক লাগছে, কেউ বাসর রাতে তার বয়ফ্রেন্ডের সাথে এইসব লুচ্চামি করতে পারে। খেয়াল করল নিশি হেলে দুলে রুমে ঢুকছে। হ্যাঁ, এটাই নিশি, যার জন্য সোহান নামক ছেলেটা অপেক্ষা করছিল। শাড়িটা নিজের গায়ে জড়িয়ে নিয়ে নিশি সোহানের দিকে তাকিয়ে রয়েছে। সোহান স্পষ্ট দেখতে পেয়েছে নিশির চোখে কোনো পানি জমে রয়েছে এক কোণায়। তার ভিতর নেশার কোনো প্রভাবই পড়েনি। চোখটা নিচু করে চশমার আড়াল হতে বলে উঠল, এসব না করলেও পারতে। সোহানের কথা শুনে নিশির হাত দুটো পিছনে চলে গেল। টেবিলের পাশ থেকে সে সোহানের দিকে এগিয়ে আসতে লাগলো। সরি সোহান, আমার ভুল হয়ে গিয়েছে। জানো তো তুমি আসছিলে, তাই আমার অভিকে ডেকে পাঠিয়েছি। জানো তো আমার না আবার কেউ কাছে না থাকলে খুব অ্যালার্জি হয়। এটা বলে সজোরে এক থাপ্পড়ে নিচে ফেলে দিল সোহানকে। সোহানকে এক থাপ্পড়ে সজোরে ফ্লোরে ফেলে দিল নিশি। যেখানে আজ সোহানকে বাসরাতে বিছানায় থাকার কথা, সেখানে আজ সে ফ্লোরে পড়ে রয়েছে। নিশি জানতো আজ সোহানকে সে ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারবে। নিশি তার পেছন থেকে ছুরিটা বের করে ধীরে ধীরে সোহানের দিকে এগিয়ে গেল। আজ তার সোহানকে অনেক কিছু বলার আছে। সোহানের পাশে বসে নিশি একটা হাসি দিয়ে, তুই কি ভেবেছিলি বিয়ে করে নিলেই আমি তোকে ছেড়ে দিব? এটা ভাবলে তুই একদম ভুল করবি। কারো ভালোবাসা কারো থেকে ছিনিয়ে নেওয়াটা কত বড় অপরাধ সেটা কি জানিস? কথাটা বলে ছুরিটা সোহানের গলায় বসিয়ে দিল। গলায় চাপ পড়ার কারণে রক্ত বের হতে একটু সময় নিল না, কিন্তু সোহানকে তখনও একদম নিশ্চুপ দেখাচ্ছে। সোহানের গলাটা শুকিয়ে গিয়েছে। সে বুঝতে পারছিল না কেন নিশি এতটা রেগে গেল। সোহানের নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। চোখ দুটো এখনো বন্ধ করে রেখেছে। এখনো সে নিশির মায়াবী মুখটা দেখতে পায়নি। আহ নিশি, ব্যথা লাগছে, প্লিজ এমন করো না। কিরে, ছুরি দেখেই ভয় পেয়ে গেলি? এখনো তো কিছুই করিনি, তোকে তো এত তাড়াতাড়ি মারবো না। আস্তে আস্তে কষ্ট দিয়ে মারবো, যেভাবে তুই আমাকে কষ্ট দিয়েছিস। নিশি, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, দম আটকে রেখে বলতে থাকলো। দেখ, আমার রাগ বাড়ানোর একটু চেষ্টা করিস না। আর তোর মতো একটা পাগলের সাথে কেই বা থাকতে চাইবে? চশমাটা চোখ থেকে খুলে ফেলে দিয়েই সেটা বলতে লাগলো। হঠাৎ নিশি ছুরিটা ফেলে দিয়ে সোহানের পাশে বসে পড়ল। চারদিকে চুপচাপ দেখে সোহান চোখটা খুলে দেখে নিশি তার পাশে বসে রয়েছে। সে নিশির চোখে জল দেখতে পাচ্ছে, কিন্তু কিছুই করতে পারছিল না। সে না নড়তে পারছিল আর না কথা বলতে পারছিল। সোহানের নড়াচড়ার শব্দ পেয়ে, তুই আমার অভিকে মেরে হাসপাতালে পাঠিয়েছিলি না? ও তোর কি এমন ক্ষতি করেছিল? ওকে তো এভাবে কষ্ট না দিলেও তো পারতি। তোর আমার দেহকে ভালো লাগতো তো আমাকে বলতি, আমি তোকে তোর ইচ্ছাটা পূরণ করে দিতাম। কিন্তু তুই অভিকে কেন হত্যা করলি? কথাগুলো শোনার পর সোহানের মধ্যে কিছু একটার হতাশার ভাব দেখা যাচ্ছিল। উঠতে পারছিল না, তাই হাতটা নিশির দিকে বাড়িয়ে দিল, কিন্তু কোনো লাভ হলো না। হাতটা বাড়ানোর সাথে সাথে নিশি সোহানের হাতে ছুরি চালিয়ে দিল। তোর আমাকে স্পর্শ করার কোনো অধিকার নাই। ধারালো ছুরির আঘাতে সোহানের হাতের রগ ভেদ করে মাংসের ভিতর দিয়ে কেটে গেল। আঘাতটা সহ্য করতে না পেরে নেমেষে চিৎকার দিয়ে উঠল সোহান। হাত দিয়ে রক্ত বেরোতেই সে অন্য হাত দিয়ে হাতটা চেপে ধরল। নেশি সোহানের কষ্টটা বাড়ানোর জন্য তার দুহাত দিয়ে সোহানের বুকের উপর অনবরত আঘাত করতে লাগলো। জানিস, ওই ছেলেটা এসে আমাকে কি জানিয়ে গেল? অভি মনে হয় আর বাঁচবে না। আরে, এগুলো তোকে বলছি কেন? তোর আমার দেহ দরকার ছিল তো। এটা বলেই নিশি তার শরীর থেকে কাপড় সরিয়ে ফেলে দিল সোহানের বুকের উপর বসে। নে, এবার তোর ক্ষুধা মেটা। দেখ, আমার বুকের উপর তাকা। দেখ আমার ঠোঁটটা, দেখ কত লাল। সোহানের মুখটা নিশি তার বুকের সাথে চেপে ধরে মদের বোতলটা তার বুকে ঢেলে দিল। নে, তোর ক্ষুধা মেটা। আজ তোর জন্য আমার সব ফ্রি। এটুকু শোনার পর একটা চিৎকারের পর সোহানের চোখ দুটো বন্ধ হয়ে এলো।
কিন্তু কেউ তার পাশে এগিয়ে এলো না, কারণ শব্দটা তার ঘর থেকে বাইরে বের হতে পারেনি। নিশি তার মাথাটা বুক থেকে সরিয়েই, মাথাটা ফ্লোরের সাথে ধাক্কা দিয়েই সোহানকে বেহুশ করে দিয়েছে। এদিকে নিশি কোনো সাড়া শব্দ না পেয়ে সোহানের উপর থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে হাসতে থাকলো আর বলতে থাকলো, আমি তোমার প্রতিশোধ দিতে পেরেছি অভি। তুমি যেভাবে শুয়ে আছো, আমিও একে এভাবে শুয়ে রেখেছি। এরপরেও যেন নিশিকে শান্ত হতে দেখা যাচ্ছে না। নিশি গিয়ে সোহানের দিকে নজর দিয়ে দেখতে লাগলো। প্রথম থেকে আঘাত পেতে পেতে তার শরীর থেকে প্রচুর রক্ত বের হয়ে গিয়েছে। চারদিকে তার হাতের রক্ত ছড়িয়ে রয়েছে। নিচে সে অসহায়ের মতো নিচে সে অসহায়ের মতো পড়ে রয়েছে। নিশি সোহানের হাতগুলো ধরে টানতে টানতে দরজার বাইরে ফেলে দিল, যেখান আজ এই হাতটাই নিশির কপালটায় হাত বুলিয়ে দেবার কথা ছিল। আসার পথে ওষুধ বাক্সটা ছাদে ফেলে রেখে দিল। সে নিজেও চাইছিল সোহানকে এত তাড়াতাড়ি শেষ করার। রুমটা বন্ধ করে দিয়ে সে বিছানায় ঘুমিয়ে পড়ল। এদিকে দরজার বাইরে বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। শরীর থেকে প্রায় 3 ভাগের 1 ভাগ রক্ত বের হয়ে গিয়েছে। চারদিকে সোহানের এই করুণ কাহিনী দেখে জোনাকিরা আলো দিতেও ভয় পাচ্ছে। মশারাও তার কাছে যেতে ভয় পাচ্ছে। আকাশের তারাগুলো নিভে যাচ্ছে। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, কেন আজ সোহানকে দরজার বাইরে ফেলে রাখা হয়েছে? কি এমন করেছে যে তার প্রতি এত ঘৃণা রয়ে গিয়েছে? আজকের রাতটা শুধু বাসর রাতই নয়, এটিকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত বলা হয়। সোহানের গায়ে মাটি আর রক্ত মিশে একটা আলো তৈরি করছে। হয়তো আজ অমাবস্যা, তাই সোহানকে আজ অঘোর ঘুমে আচ্ছন্ন দেখা যাচ্ছে। আর সোহানের ভিতরটা একদম নীরব রয়ে গিয়েছে। হয়তো দেওয়ালের সাথে হেলান দিয়ে সে বাসুর হাতে সুখটা অনুভব করছে। রাতটা ধীরে ধীরে বয়ে যাচ্ছে। প্রচণ্ড শীতের ভিতর সোহানের গায়ের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু নিশি কি করছে? চলুন ভিতর থেকে দেখে আসি। কেউ একজনের চোখে এখনো পানি টলমল করছে। বুকের উপর কারো ছবি দেখা যাচ্ছে। এই ছেলেটিকে, নাকি এই ছেলেটির কারণে আজ সোহানের এমন দশা? নিজের বাসরাতেও সোহান তার ভালোবাসার মানুষটিকে নিজের চোখে ভালো করে দেখতে পায়নি। কি এই ছেলের জন্য? সে যাই হোক, এইসবের পেছনে এই ছেলেটারই হাত রয়েছে। রাতটা পেরিয়ে মাঝরাত হয়ে গিয়েছে। কিন্তু এ কি, এতক্ষণ সবাই কি করছিল? যাদের নিয়ে কথা হচ্ছে তারা এখন কি করছে? এ কি, এই কি মনে হচ্ছে সোহানের হুঁশ ফিরে এসেছে? চোখ দুটো মনে হচ্ছে ধীরে ধীরে খুলছে। হাত দুটো হয়তো শীতের কারণে কাঁপছে। ব্যথায় সোহান নড়তেও পারছিল। চোখটা খুলে যখন সে জানার চেষ্টা করল সে কোথায়, তখন সে দেখল সে তার রুমের বাইরে পড়ে রয়েছে। চারদিকে শীত নিবারণের জন্য কিছু খুঁজেও পেল না। পাঞ্জাবির পকেট থেকে একটা গোলাপ বের করলো, যেটা তার নিশিকে দেবার ইচ্ছা ছিল, কিন্তু সেই মেয়েটার আঘাতেই ফুলটা নষ্ট হয়ে গিয়েছে। তবুও সোহানের মুখে হাসি ফুটে উঠেছে, যেন ফুলগুলো তাকে এখনো বলছিল, নিশি, তোমার ছিল আর তোমারই থাকবে। বাসরাতের মতো গোলাপের পাপড়িগুলো সোহানের হাত থেকে পড়ে গেল। হয়তো এই রাতটা তার ভাগ্যে লেখা ছিল না। রক্তমাখা শরীর আর কাটা হাত নিয়ে তার দাঁড়াতেই অসুবিধা হচ্ছিল। ছাদে ওঠার চেষ্টা করছে, কিন্তু সে অনেক ক্লান্ত। তবুও ওঠার চেষ্টা করছে আর হোঁচট খেয়ে পড়ছে, কিন্তু কোনো কিছু সোহানের কাছে অসম্ভবের কিছু নেই। ছাদে উঠেই সোজা দোলনার উপর শুয়ে পড়ল। পকেট থেকে রুমাল বের করে হাত বাঁধার চেষ্টা করতে লাগলো, কিন্তু হাতগুলোর উপর এতটা অত্যাচার হয়েছে যে তার হাতগুলো দিয়ে কিছুই করানো গেল না। শেষমেশ রুমালটা হাতের উপর রেখে দিতে বাধ্য হলো। উপরে তাকিয়ে আকাশের গতিবিধি লক্ষ্য করতে লাগলো। তার ভাবনাটা একদম ভুল ছিল হয়তো। নিশি তাকে চিনতে পারেনি, কিন্তু সে তো তাকে অনেক ভালোবাসে। কি করে ভুলবে সে নিশিকে? সোহানের চোখ দুটো ভিজে যাচ্ছে। হয়তো সে কিছু একটা চিৎকার দিয়ে বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না সে কিছুই। চোখের পানিগুলো টলমল করে ঝরছে। ভালোবাসাটা যখন অভিশাপ হয়ে দাঁড়ায়, তখনই সেই অভাগা লোকটি টের পায় সেই মুহূর্তগুলো কেমন। চোখ দুটো লাল হয়ে যাচ্ছে। না পারছে নিজেকে মানিয়ে নিতে, আর না পারছে নিজেকে আঘাত করতে। পাশ থেকে স্যাবলনের কোঠা খুলে হাতের উপর ঢেলে নিল। হয়তো সেটাই ঠিক ছিল। যখন বিয়ের ঠিক কিছুক্ষণ আগে নিশি বলেছিল, সোহান, আমি তোকে ভালোবাসি ঠিকই, কিন্তু তুই জানিস অভি আমার সব। অভির সাথে আমার স্মৃতি অনেক পুরনোভাবে জড়িয়ে রয়েছে। আমাদের 3 বছরের রিলেশনশিপটা তুই কিন্তু এভাবে নষ্ট করতে পারিস না। কিন্তু সে নিশিকে তবুও জোর করে বিয়ে করেছে। শেষবারেও বিয়ের মঞ্চে বসে যখন কাঁদো কাঁদো মুখে নিশি বলেছিল, সোহান, এখনো সময় আছে, তুই বিয়েটা বন্ধ করে দে। তবুও
সে তখনও নিশির কথাগুলো শোনেনি, নাকি এর পিছনে কোনো একটা রহস্য রয়েছে, নাকি সোহান নিশিকে নিজের করার জন্য জোর বশত বিয়ে করেছে। হাতটা কোনো রকমে পেঁচিয়ে ছাদের একপাশে গিয়ে নিশ্চুপ হয়ে রয়েছে। মুখটা একদম শুকিয়ে গিয়েছে, চোখ থেকে তখনও পানি ঝরছে। নীরবে গুনগুন করে কেঁদে যাচ্ছে সোহান। শীতের তাপে থরথর করে কেঁপে যাচ্ছে। দূর থেকে ভেসে কিছু একটার আওয়াজ। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে তুমি ছাড়া অন্য কেউ নাই। সুটার সাথে সাথে সোহানের ভাবনা আর ভালোবাসাটা বাতাসে মিলিয়ে যেতে থাকলো। রাতটা গভীর হতে থাকলো, আর ছায়াগুলো হাতছানি দিতে থাকলো। দূর থেকে ভেসে কিছু একটার আওয়াজ। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে তুমি ছাড়া অন্য কেহ নাই। সুরটার সাথে সাথে সোহানের ভাবনা আর ভালোবাসাটা বাতাসে মিলিয়ে যেতে থাকলো। রাতটা গভীর হতে থাকলো, আর ছায়াগুলো হাতছানি দিতে থাকলো। রাতটা কাটার সাথে সাথেই আবার শুরু হবে সোহানের সাথে নতুন কিছু কাহিনী। কিন্তু এখনো আমরা এদের পরিচয় সম্পর্কে কিছুই জানতে পারিনি। চলুন জেনে আসি এদের পরিচয়। নিশি। নিশি নামটা যেমন ফাঁকা ফাঁকা, ঠিক মেয়েটাও তেমনি একা। দেখতে একদম পরীর মতো। যেমন মায়াবী, ঠিক ততটাই আবেগী। যার কারণে হয়তো সোহানের এমন অবস্থা। আর অভি হলো এই গল্পের সব, যার পুরোটাই নিশির সাথে জড়িয়ে রয়েছে। আর সোহান হলো অভির বন্ধু। আর সেখান থেকে এদের তিনজনের বন্ধুত্ব, যদিও এখানে অনেক রহস্য, যেটা পরে দেখতে পাওয়া যাবে। সোহান হলো এই শহরের সবচেয়ে গণ্যমান্য পরিবারের ছেলে। দেখতে পুরোই সুন্দর, কিন্তু মেজাজটা শুধু নম্র নয়, কারণ বড় পরিবারের ছেলেরা কখনো ভালো হয় না। রাতটা ধীরে ধীরে কেটে গিয়ে সকালে পরিণত হলো। অভিশাপের রাতটা কাটতেই সকালে নিশির চিৎকার পুরো বাড়িতে রহরহ পরিবেশ সৃষ্টি হলো। কিছুক্ষণের ভিতরই পুরো বাড়ির সবাই ছাদে উপস্থিত হয়ে গেল। কেউ বলছে, তোমরা দাঁড়িয়ে আছো কেন, তাড়াতাড়ি ওকে উঠাও। আবার কেউ বলছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। নীলা এসে দেখে সোহান ছাদের এক কোণে পড়ে রয়েছে, আর তার পাশেই বসে আছে নিশি। নিশি সোহানের কাছে বসে কাঁদছে। ভাইয়ের কাছে গিয়ে নীলা বসতেই নিশি অভিনয় সুরে বলতে লাগলো, কাল সারা রাত বাসায় ফিরে নেই। রাতে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু আমার ফোন উঠায়নি। সারা রাত অনেক চেষ্টা করেও কোনো যোগাযোগ করতে পারেনি। সকালে যখন ছাদে এলাম, তখনই দেখি ছাদে এভাবে পড়ে রয়েছে। সবাই সোহানকে তাড়াতাড়ি করে হসপিটালের দিকে নিয়ে যেতে থাকলো। গাড়িতে সোহানকে যখন নিশি উঠিয়ে দিল, ঠিক তখনই মনের মধ্যে একটা হাসি দিয়ে সোহানের হাতটা চেপে ধরে মনে মনে বলতে লাগলো, দোয়া করি তুই যেন পঙ্গু হয়ে বেঁচে ফিরিস, না হলে তোর সাথে প্রতিশোধের খেলাটা কখন জমবে। সবাই যখন চিন্তায় আহামরি অবস্থা, ঠিক তখনই নেশি তার রুমে চলে গেল। বুঝতে বাকি রইল না যে কালকে রাতে তার কথাতেই সোহানের উপর আক্রমণ করা হয়েছিল। রুমে গিয়ে ছুরিটা ধুয়ে রেখে দিল, লাল শাড়িটা সবার আড়ালে পুড়িয়ে দিল। ফ্রেশ হয়ে এসে তার মনে পড়ল সে বাসা থেকে শাড়ি আনতে ভুলে গিয়েছে। তাহলে এখন কি করবে, এটা ভাবতেই সোহানের আলমারির দিকে নজর যেতেই দৌড়ে গিয়ে আলমারিটা খুলে ফেলল। কিন্তু সেখানে তেমন কিছুই না পেয়ে একটু নিচে নজর যেতেই খেয়াল হলো সেখানে একটা নীল রঙের শাড়ি রয়েছে। শাড়িটা কিভাবে এলো এটা না ভেবে শাড়িটা পরে আয়নার সামনে বসে পড়ল। নিশিকে বেশ শান্ত দেখাচ্ছে। সোহানের প্রতি তার একটু কেমন যেন লাগছিল। রাতে অমন আচরণ করাটা তার ঠিক হয়নি। হাজারো, এখন সে তো তার বর। কিন্তু নিশি ঠিক করে নিয়েছে, বর হিসেবে সে কখনোই সোহানকে মেনে নিবে না। ভাবনার ভিতর ডুবে থাকতেই হঠাৎ পিছন থেকে কি যেন তাকে ভাবি বলে ডেকে উঠল। পিছনে তাকিয়ে দেখে নীলা এসেছে। সাথে সাথেই আবার কান্নার অভিনয়টা শুরু করে দিল। নীলা পাশে এসে সান্ত্বনা দিয়ে দুজনেই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। কিন্তু নিশিকে হসপিটালে যাওয়ার জন্য খুব আগ্রহী মনে হচ্ছে, নাকি সেখানে কিছু একটা করতে চলেছে সে। গাড়ি থেকে নেমে সোজা হসপিটালের ভিতর চলে গেল দুজনেই। দুজনেই সোজা সোহানের কেবিনের দিকে যেতে লাগলো। নিশি ভাবছে, যদি সোহান তার প্রতিশোধ নিতে চায় তাহলে কি হবে। রাতে নেশার ঘরে সে একটু বেশি খারাপ আচরণ করে ফেলেছে। জানি না সোহানের সামনে গেলে ও আমাকে কি বলবে। খুব সাবধানে রুমের ভিতর ঢুকে যেতেই খেয়াল করলো সোহান হেলান দিয়ে বসে রয়েছে। হাত ব্যান্ডেজ আর পাটা ব্যান্ডেজ করা রয়েছে। সোহানের সামনে যেতেই চোখ নিচু করে নিল। হ্যাঁ, এতক্ষণ সোহান যার অপেক্ষা করছিল সে সামনে হাজির। দেখেই এক পলক তাকিয়ে নিল। রাতে তো একটিবারের মতো দেখতে পায়নি। তাকিয়ে দেখে তার নীল শাড়িটাই পরে এসেছে। দেখতে একদম তার মায়াবী রাজকন্যার মতনই হয়েছে। নিশি যতই তার দিকে এগুচ্ছিল, ঠিক সে ঠিক ততই তার দিকে মুগ্ধ হয়ে তাকাতে থাকলো।
রাতে সবকিছু এক নিমিষেই তার মন থেকে মুছে গেল। কিন্তু নিশি কি এখানে তার জন্য এসেছে, নাকি এই হসপিটালে অভির সাথে দেখা করতে এসেছে? তাহলে কি এই হসপিটালেই অভি? কিন্তু নিশি কি এইখানে তার জন্য এসেছে, নাকি সে হসপিটালে অভির সাথে দেখা করতে এসেছে? হঠাৎ নিশির মা নিশিকে ডেকে সোহানের পাশে বসিয়ে দিল। বসার ইচ্ছে না থাকতেও মা বাবাকে পাশে দেখে বসে পড়ল। সোহানের পাশে বসলেই নিশির ভেতরটা কেমন যেন করে। এটা শুধু এক্ষুনি নয়, বরং অনেক আগে থেকেই সে সোহানের পাশে বসলে নিজেকে কোথায় যেন হারিয়ে নেয়। সবাই পুরো ঘটনা জানতে চাইলে নিশি খুব ভয় পেয়ে যায়, কিন্তু সোহান সবকিছু এড়িয়ে যেয়ে রাতে অফিসে দ্রুত একটা কাজের জন্য যেতে হয়। আসার পথে হঠাৎ একটা গাড়ির সাথে ধাক্কা লাগতেই এমন অবস্থা হয়। সোহান, এই দিনেও কি তোমাকে কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে? ততটা আঘাত লাগেনি, দু একদিনের ভিতর ঠিক হয়ে যাব। কথাটা শুনে নিশি কপাল থেকে ঘামটা শাড়ির আঁচল দিয়ে মুছে নিল। রুমে ঢুকে ডাক্তার বলল, আপনারা স্যারকে আজকেই নিয়ে যেতে পারেন, তবে আজকে পুরো দিন রেস্ট নিলে তিনি একদম সুস্থ হয়ে যাবেন। কালকে নিয়ে গেলে ভালো হবে। সবাই ডাক্তারের কথা শুনে ভরসা পেল। ডাক্তার সবাইকে কিছুক্ষণের জন্য বাইরে পাঠিয়ে দিল। ডাক্তার শুভ সাহেব সোহানের পাশে গিয়ে বসল। সোহান, আমি কিন্তু বুঝতে পেরেছি এসবের পেছনে তোর বউয়ের হাত রয়েছে। তাহলে মিথ্যে কেন বললি? কথাটা বলতেই ওদিকে নিশি সুযোগ পেয়েই চারদিকে রুমগুলো ভালো করে খুঁজতে লাগলো। আর এদিকে শুভ, এতদিন ধরে যাকে ভালোবেসেছি তাকে কি একটা ভুলের জন্য শাস্তি দিতে হবে? তাহলে দেরি কেন করছিস? নিশিকে সব ঘটনা খুলে বললি তো সবকিছু মিটে যায়। ভালোবাসার থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে এমন হাল করেছে, তাহলে ভাব মেয়েটা কতটা আবেগী। তবে একসময় বুঝতে পারবে। কিন্তু অভি, অভি এই হুম সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। তুই শুধু এই লোকগুলোর বর্তমান খবরটা জানা। শহরে নতুন এসেছে, তাই একটু বাড়াবাড়ি করতেছে। তোর নাম শুনেছে কিন্তু কখনো দেখেনি বিধায় বুঝতে পারেনি। ঠিক আছে, এখন তুই এখান থেকে যা, আমাকে একা থাকতে দে। চশমাটা অনেক সুন্দরভাবে মানিয়ে নিয়েছিস। কথাটা শেষ হতেই দুজনের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। শুভ রুম থেকে বের হয়ে গেল। অন্যদিকে নিশি সব কেবিনগুলো ভালো করে দেখতে লাগলো, কিন্তু কোনো রুমেই সে দেখতে না পেয়ে সরাসরি অপারেশন রুমে চলে এলো। দৌড়ে অপারেশন রুমে যেতেই থমকে দাঁড়ালো সে। মনে হচ্ছিল তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তিল তিল পায়ে সে বেডের দিকে এগিয়ে যেতে থাকলো। কেউ একজন বেডের উপর শুয়ে রয়েছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মুখে পোকা লেগে গিয়েছে, পা ব্যান্ডেজ করা রয়েছে, পুরো শরীরে ব্যান্ডেজ রয়েছে। দেখে মনে হচ্ছে এই সেই অভি। পাশ থেকে একটা ছেলে বের হয়ে গেল। এই সেই ছেলে যে বাসুরাতে সোহানকে ধাক্কা মেরে দৌড়ে এসেছিল। নিশির চোখে পানি টলমল করছে। হাউমাউ করে কেঁদে ফেলল নিশি। জীবনে কখনো কষ্ট পেতে হয়নি তাকে, কিন্তু আজকের কষ্টটা তার একদম সহ্য হচ্ছে না। কাছে গিয়ে অভির হাত ধরে কাঁদতে থাকলো। অভি নিশির উপস্থিতি টের পেয়ে জেগে উঠল। হাতটা ধীরে ধীরে নিশির মাথায় রাখতে নিশি অভির দিকে তাকালো। নিশিকে কাঁদতে দেখে চুপ করে রইল। তার কথা বলার মতো পরিস্থিতি নেই। হাত দিয়ে ইশারা করতে নিশি কান্না থামিয়ে ফেলল। ইশারায় অভি জানতে চাইল যে, তুমি এখানে কিভাবে এলে, আর এভাবে কাঁদছো কেন? অভির কথা শুনে ওখানে হতাশ হয়ে বসে পড়ল। অভি, আমাদের সব ইচ্ছা ভেঙে গিয়েছে। ওই ওই সোহান আমাকে, ফোঁপাতে ফোঁপাতে সে বলতে লাগলো। থেমে গেলে কেন? সোহান তোমাকে কি করেছে? অভি, তুমি না থাকায় সোহান আমাকে জোর করে বিয়ে করে নিয়েছে। অনেক বারণ করার পরেও একটু আমার কথা শোনে নাই। বিয়ের কথাটা শুনে অভির মুখে হাসি রেখা ফুটে উঠল। হয়তো অভি এটাই চেয়েছিল। দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে উপরের দিকে তাকিয়ে রইল সে। কিন্তু পরক্ষণেই আবার নিশি বলে উঠল, কিন্তু আমি সোহানকে ছেড়ে দেইনি, আর ছেড়ে দেব না। অভি, জানো, আমি সোহানকে অনেক মেরেছি, আর ধীরে ধীরে আরও কষ্ট দিব। নিশির কথায় অভি থমকে দাঁড়ালো। সোহানের গায়ে হাত দিয়েছে কথাটা শুনেই অভি রেগে গেল। তার বন্ধুর গায়ে হাত দিয়েছে? তুমি সোহানকে কেন কষ্ট দিয়েছ? ও আমাকে ও আমাকে আমাকে তোমার থেকে কেড়ে নিয়েছে সেজন্য। তাহলে গতকাল রাতে তোমাদের বাসর হয়নি? না, সেই রাতে আমি ওকে লোক দিয়ে অনেক পিটিয়েছি। আজ আমি তোমার প্রতিশোধ নিতে পেরে অনেক খুশি। জানো, ও এই হসপিটালেই ভর্তি রয়েছে। কথাটা শুনেই অভি নিশির হাত থেকে তার হাতটা সরিয়ে নিল। নিশি খেয়াল করলো অভি কেমন যেন নড়াচড়া করতে লাগলো। অভি মুখ থেকে মাস্ক সরাতেই, অভি কি করছো? অসুস্থ হয়ে যাবে তো। তুমি শুধু সোহানকেই না, বরং আমাকেও কষ্ট দিয়েছো। তুমি ভুলে যাচ্ছ সোহান তোমার স্বামী। অভি, তুমি মুখে মাস্ক পরে নাও, তাহলে তুমি ঠিক থাকবা, না হলে মারা যাবে তো। আমার কাছে আসার চেষ্টা করো না, তুমি একটা প্রতারক। আমি তোমার মুখ দেখতে চাই না। অভি, তুমি এমন করছো কেন? তুমি সোহানকে তোমার বরের মর্যাদা দিবে, আর তোমার সবকিছু ওর হাতেই অর্পণ করবে। ভেবে নাও, এটাই আমার শেষ ইচ্ছা। নিশি কিছু বলার আগেই অভি নিশিকে রুম থেকে তাড়িয়ে দিল।
ডাক্তারের জন্য সে আর ভিতরে যেতে পারল না। তবে সে এটুকু জেনেছে অভির হত্যার পিছনে সোহানের কখনো হাত নেই। কিন্তু সে কিভাবে তার সবকিছু সোহানকে বিলিয়ে দিবে? আর কি মুখে সে সোহানের সামনে দাঁড়াবে? সে অভিকে না হয় কিছু করেনি, কিন্তু আমাকে তো জোর করে বিয়ে করেছে। কিন্তু অভি কেন আমাকে তাড়িয়ে দিল? কেনই বা সে তার ভালোবাসাকে নিজের হাতে অন্যকে দিয়ে দিবে? এটা ভাবতেই নিশি অবাক হয়ে যাচ্ছে। চুপি চুপি সোহানের রুমে এসে দেখে পাশে শুধু নার্স রয়েছে। এখন সে না পারছে সোহানের সামনে যেতে, আর না পারছে তার কাছে বসতে। হঠাৎ নার্স, ম্যাডাম, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। না মানে হ্যাঁ, আসছি। ভয়ে ভয়ে সে কথাটা বলল। পাশে বসেই তার ভিতরে কেমন যেন অস্থিরতা বাড়তে থাকলো। খেয়াল করলো সোহান ঘুমিয়ে রয়েছে। নার্সের থেকে জানতে পারলো তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। তখন নিশি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাতে সবাই সিদ্ধান্ত নিল নিশিকে সোহানের রুমে রাখা হবে। কথাটা শুনতেই নিশির ভিতরটা কেমন যেন করে উঠল। যদি একা পেয়ে সোহান তাকে কিছু করে ফেলে। কিন্তু শেষমেশ তাকেই রেখে যাওয়া হলো। রাতে তাদের রুমে একটা নার্স আর তাকে রেখে যাওয়া হলো। নিশি সোহানের পাশে বসে সোহানকে ভালো করে দেখছিল। কিভাবে সে নিজের মুখে অভির কথাটা উল্লেখ করবে, এসব ভাবতে ভাবতে সে সোহানের হাতের উপর ঘুমিয়ে পড়ল। রাতটা ধীরে ধীরে কাটতে থাকলো। মাঝরাত, চারিদিকে সবকিছু নিশ্চুপ হয়ে রয়েছে। হঠাৎ নিশির মনে হলো কে যেন তাকে ধরে রেখেছে। চোখ খুলতেই দেখে সোহান তাকে জোর করে বেডের উপর শুইয়ে দিয়েই তার শরীরের উপর উঠেই জড়িয়ে ধরেছে। নিশি ভয় পেয়ে চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ কাছে এগিয়ে এলো না, এগিয়ে এলো না। নিশির শরীর থেকে শাড়িটা খুলে ছুঁড়ে ফেলে দিল সোহান। কোমরটা চেপে ধরেই ঠোঁটটা কামড়ে ধরল নিশির। শক্ত করে জড়িয়ে ধরেই নিশির শরীর থেকে কাপড়টা ছুঁড়ে ফেলে দিল সোহান। কোমরটা চেপে ধরেই ঠোঁটটা কামড়ে ধরল নিশির। শক্ত করে জড়িয়ে ধরে নিশির চোখের দিকে তাকালো সোহান। বাল্বের আলোয় সোহানের চোখ দুটো লাল টকটকে দেখাচ্ছে। নিশির মনে হচ্ছিল সোহান তার কাঁধটা চেপে ধরে কষ্ট দিচ্ছিল। মুখটা জোর করে তার মুখের কাছে নিয়ে আবারও ঠোঁটটা কামড়ে ধরল সে। হাত দুটো দুহাত দিয়ে চেপে ধরে নিশিকে অসহ্য যন্ত্রণা দিতে লাগলো। তোর সতীত্বের বড়াই করিস? সেদিন না হয় কিছু বলিনি, কিন্তু আজকে তোর সবকিছু এক এক করে দেখে নেব। সোহান, প্লিজ এমন করো না, আমাকে ছেড়ে দাও। আজকে তোর দেমাগটা আমি দেখতে চাই। তুমি আমার দেহ পেলেও মন কখনোই পাবে না। কিন্তু সোহান তার কোনো কথাই কর্ণপাত করল না। জোর করে নিশিকে উল্টো করে পিঠের জোরে আঘাত করতে থাকলো। হঠাৎ কে যেন বলে উঠল, ম্যাডাম, আপনি এভাবে চেঁচাচ্ছেন কেন? ম্যাডাম কথাটি শুনে লাফিয়ে উঠে পড়ল নিশি। তাকিয়ে দেখে তার পরনের সবকিছু ঠিকঠাকই আছে। সোহানের দিকে খেয়াল করতে দেখে সোহান ঘুমিয়ে রয়েছে। একটু আগেই সোহান আমাকে কি যে বলেন ম্যাম? তাকে তো রেস্টের জন্য ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। সকাল না হওয়া পর্যন্ত তার ঘুম ভাঙবে না। কথাটা শুনে নিশি অবাক হয়ে যায়। তার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল? পাশ থেকে এক গ্লাস পানি খেয়ে হসপিটালের একপাশে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তার শরীরের ভিতর এখনো কাঁপছে। অভির কথায় তার ভিতর একটা ভয় সৃষ্টি হয়ে গিয়েছে। ঘুমের ঘরে এভাবে বাজে স্বপ্ন দেখাটা একদম ঠিক হয়নি। একদম ঠিক হয়নি তার। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নিশি সোহানের পাশে গিয়ে বসল। সে সোহানের চোখের দিকে তাকিয়ে পরীক্ষা করছিল আসলে সে ঘুমিয়ে আছে কি না। পরক্ষণেই দেখল নার্স ঠিকই বলেছে। সোহানের দিকে আগে কখনো সেভাবে তাকায়নি। তার মুখের মধ্যে নিশি কিছু একটা দেখতে পাচ্ছে, কিন্তু কেন যেন বুঝতে পারছিল না। তার মায়াবী চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরই কে যেন বলছে, এই তুই কি করছিস নিশি? এভাবে ওর দিকে তাকিয়ে থাকলে মায়ায় পড়ে যাবি। কথাটা ভাবার পরেই চোখ সরিয়ে অন্যদিকে নজর দিল। সে রাতে আর তার চোখে একটু ঘুম এলো না। রাতটা কেটে যেতে যেতে ধীরে ধীরে দুদিন পার হয়ে গেল। আজকে সোহান একদম সুস্থ। আজকে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সে নিজের পায়ের বাসায় ফিরবে। যদিও নিশির কোনো ইচ্ছে ছিল না সোহানকে এভাবে সুস্থ শরীরে দেখা। বেডে শুয়ে রয়েছে, এমন সময় নার্স যখন ওষুধ দিতে আসবে ঠিক তখনই তার ডাক পড়তে সে চলে যায়। এদিকে সোহানের ওষুধ দেবার সময় হয়ে গিয়েছে, কিন্তু ওষুধ খাওয়ানোর জন্য কেউ নেই। তখনই কোথা থেকে যেন রুমে ঢুকে পড়ল নিশি। দুজনেরই চোখাচোখি হতেই নিশি চুপিসারে তার পাশে গিয়ে কি যেন খুঁজছিল। নিশি, শুনছো? আমাকে আমাকে ডাকছেন? হ্যাঁ। পাশ থেকে ওষুধটা দাও তো। আমাকে কি তোমার কাজে লোক মনে হয়? নিজের কাজ নিজেই সেরে নাও। একটু ওষুধটাই তো দিতে বলেছি, এতে এমন কি অনর্থ হবে? দেখো, বিয়ে করেছো বলে জোর দেখাতে এসো না। আমার সাথে মিশতে হলে আমার কথাই তোমাকে শুনতে হবে। পরবর্তীতে এরকম কোনো আদেশ যেন না করা হয়। তাহলে এখন রুমে আসলে কেন? এখানে আমি মোবাইল নিতে এসেছি, তাছাড়া আর কোনো কাজ করতে আসিনি।
কথাটা বলে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল নিশি। সোহান চুপচাপ বসে রইল, কিন্তু কাউকেই দেখতে না পেয়ে মন মরা হয়ে নিজেই ওষুধ আনবার জন্য পা বাড়ানোর জন্য অগ্রসর হলো। হঠাৎ তাকিয়ে দেখে নিশি আবারও রুমে ঢুকছে। এবার সোজা ওষুধ নিয়ে সোহানের পাশে ছুঁড়ে মারল। পানির গ্লাসটা একটু জোরে রেখে দিয়েই আবারও হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। আর বেরোনোর সময় বলে গেল, ওষুধ দেবার কেউ ছিল না, তাই রেখে গেলাম। তাই বলে আবার ভাববেন না যে আমি তোমাকে স্বামী বলে মেনে নিয়েছি, আর তুমি করে বলছি যাতে কেউ আমাকে সন্দেহ না করে। নিশি রুম থেকে বের হতেই সোহান একটু মুচকি হাসি দিয়ে ওষুধটা খেয়ে নিল। যাক, এত অত্যাচারের পরে তাহলে মেয়েটার একটু হলেও মন গলেছে। কিছুক্ষণ পরে সোহানকে নিয়ে সবাই বাসায় ফিরে আসলো। সোহান একদম এখন সুস্থ। বাসায় এসে সে নিজের সবকিছু গুছিয়ে রেখে দিল। নিশি রুমে আসায় আগে রুম থেকে বের হয়ে গেল। ওদিকে নিশি এসে রুমটা ভালো করে দেখতে লাগলো। তার চিন্তা রাতকে নিয়ে। কিভাবে রাতে সে একা থাকবে? একা থাকতে তো তার খুব ভয় করে, কিন্তু সোহানকে তো রাতে তার রুমে থাকতে দেওয়া যাবে না। নিশি জানতো রাত না হওয়া পর্যন্ত সোহান বাসায় ফিরবে না, তাই যা করার আগে থেকেই করতে হবে। আজকে সোহানকে যেভাবেই হোক অপমান করতে হবে, কিন্তু কিভাবে? ওদিকে বিকেল কেটে গিয়ে রাত নেমে এসেছে। রাতে বাসায় এসে খাবার খাওয়ার পর রুমে যেতেই তাকে মোবাইল নিয়ে ব্যস্ত নিশি। কিন্তু মোবাইল হাতে কেন রয়েছে সেটা একটুও খেয়াল করল না সে। এখনো পেটে কিছু পড়েনি, এটা টের পেয়ে সোহান নিশির পাশে গিয়ে, রাতে খাবার খাওনি? কোনো জবাব আসলো না। কোনো জবাব না পেয়ে সে নিজেই খাবার নিয়ে নিশির সামনে হাজির হয়ে গেল। হয়তো এতক্ষণ নিশির এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। প্লেটটা নিশির দিকে এগিয়ে দিয়ে, খাবারটা খেয়ে নাও, না হলে শরীর খারাপ করবে। প্লেটের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পাশ থেকে গ্লাসের জল সোহানের মুখে ছুঁড়ে মারল। জানিস না আমি এসব খাই না, তারপরেও এইসব বাজে বাজে খাবার আনিস? চামচামি করতে হলে একটু ভালো কিছু আনতে হয়। কথাটা বলে খাবারটা ছুঁড়ে মারল সোহানের মুখে। চশমার কারণে চোখটা বেঁচে গেল, কিন্তু পুরো শরীর তরকারিতে ভরে গেল। পরের বার একই ভুল করাতে এবার কষে এক থাপ্পড় মারল সোহানকে। কিছু না বলে মুখে হাত নিয়ে বের হয়ে সোহান চশমাটা খুলে চোখটা মুছে বাড়ি থেকে বেরিয়ে গেল। অনেকক্ষণ পেরিয়ে যেতে নিশির টনক নড়ল। তবে সে মহা খুশি, কারণ থাপ্পড়টা বেশ জোরে দিতে পেরেছে। কিন্তু অনেকক্ষণ রুমে না আসাতে সে মনে মনে খুঁজতে থাকলো সোহানকে। ধীরে ধীরে মাঝরাত পেরিয়ে গেল, কিন্তু নিশির চোখে ঘুম নেই। কারো আসার জন্য অপেক্ষা করছে। তাছাড়া পেটে ক্ষুধাও লেগেছে। ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল করলো কে যেন তার সামনে দাঁড়িয়ে রয়েছে। চোখ দুটো লাল টকটকে হয়ে গিয়েছে। দেখে বোঝা যাচ্ছে বেশ শীত লেগেছে। এবার গিয়ে হাত উঠাতে যেতেই খাবারটা দেখে থেমে গেল। নিশি ভাবতে পারেনি এত রাতে তার নিজের বাসা থেকে তার জন্য খাবার আনলো কেমন করে। খাবারটা সোহানের হাত থেকে নিয়ে ভাবছে কিভাবে এত কষ্ট সহ্য করতে পারে এই ছেলেটা। খাবারটা সোহানের হাত থেকে নিয়ে ভাবতে লাগলো এত কষ্ট সহ্য করতে পারে এই ছেলেটা। কিছু বলার উপায় না পেয়ে খাবারটা টেবিলের উপর রেখে বিছানায় বসে পড়ল। সোহান ঘুমানোর জন্য এগিয়ে যেতেই, এদিকে কোথায় যাচ্ছ? ঘুমাতে। এক বিছানায় তুমি থাকতে পারবে না। আর তুমি কি করে ভাবলে আমার পাশে তোমাকে আমি ঘুমাতে দিব? তাহলে ঘুমাবো কোথায়? রুমের বাইরে গিয়ে ঘুমাবে। বিছানাটা আমার, তাই এখানে আমার ঘুমানোর পুরো অধিকার রয়েছে। সোহানের কথা শুনে টেবিল থেকে চাকু নিয়ে ভয় দেখে ঘাট ধরে রুমের বাইরে বের করে দিতে যেতেই কিছু একটার সাথে পিছলে যেয়ে সোজা সোহানের বুকে গিয়ে পড়ল। পড়তেই নিশির হাতটা আলতো করে চেপে ধরল সে। আর এতেই নিশির রাগটা আরও বেড়ে গেল। আর সাথে সাথে সোহানকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। আর বলল, বেশি কথা বলবি না, তুই আমার চোখে একটা চাকরের সমতুল্য। তাই তাই রাত জেগে তুই আমার পাহারা দিবি। কথাটা সোহানের মনে আঘাত না আনলেও ঘাট ধরাটা তার মনে প্রচণ্ড আঘাত এনেছে। চোখটা মুছে পাশের সোফায় গিয়ে হেলান দিয়ে বসে পড়ল, কারণ রাতটা তাকে এখানেই কাটাতে হবে। সে তো নিজে নিজেই আমার বুকে এসে পড়ল, তাহলে আমাকে বের করে দেওয়ার কি মানে? এই হাতটা ধরলে কি হয়? অথচ যখন কথা হতো, ওই শুনছো, হ্যাঁ বলো, বাসুরাতে আমার কাছে এসে কি করবা বলো তো? আমি একটা লাফ দিব, তারপর 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 সোজা ঘুমিয়ে যাব। অভি তোমাকে কিন্তু মারবো। তো আমি তখন আপনার জন্য কি করব? আমি বিছানায় ঘোমটা দিয়ে বসে থাকবো। তখন আমাকে ডাকবে, কিন্তু তখন কোনো সাড়া দিব না। তখন তুমি গিয়ে আমার কাঁধে হাত রাখবে, আর আমি একটা হাসি দিব। তখন হাতটা ধরে আমাকে টেনে তুলবে। মুখটা উঁচু করে তুমি যখন ভালোবাসি কথাটা বলতে যাবে, তখনই আমি তোমার বুকে মুখটা লুকিয়ে ফেলবো আবেগে। আর তখনই আমি তোমাকে বিছানা নিয়ে আদর করা শুরু করব। দুষ্টু একটা হাসি দিয়ে বলতে লাগলো, যা দুষ্টু কোথাকার, পুরো আবেগটাই নষ্ট করে দিলে।
মুখে ভেঙচি কেটে। কথাটা শেষ না হতেই টু 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 করে কেটে যেতে ফোন। কথাটা ভাবতেই সোফায় বসে বসে হেসে ফেলল সোহান। তাহলে অভি যদি সোহান হয়, তাহলে সোহান কে? আর নিশি যাকে ভালোবাসে সে কে? সোফায় হেলান মশাদের সাথে খেলা করতে লাগলো সে, কিন্তু কখন যে ঘুমিয়ে গিয়েছে সেটা তার একদম খেয়াল নেই। ওদিকে রুম থেকে বেরিয়ে এলো নিশি। কিছু না বুঝলেও এটা সে জানতো, সোহান একবার যেটা বলতো ও সেটাই করে। চুপি চুপি সোহানের কাছে গিয়ে দেখে মশারা ওর শরীরে বাসা বেঁধে রয়েছে। যদিও নিশির এতে খুশি হবার কথা ছিল, কিন্তু কেন যেন তার মনে বাধা দিতে লাগলো। যত কষ্টই দিই না কেন, স্বামীটা তো তারই। খেয়াল করলে সোহানের শরীরের অবস্থা ভালো না। সে খেয়াল করলো ব্যাপারটা। অনিচ্ছা সত্ত্বেও কপালে হাত দিতেই হাতটা সরিয়ে নিতে বাধ্য হলো। এ কি, তার তো গায়ে প্রচণ্ড জ্বর। দ্রুত রুমে গিয়ে কম্বলটা এনে তার শরীর পেঁচিয়ে দিল। রাতটা তার পাশেই একবার ওদিকে আবার এদিকে হেঁটে হেঁটে কাটিয়ে দিতে লাগলো। চাঁদের আলোটা নিশির চোখে পড়ে। তার চোখ দুটো বেশ মায়াবী লাগছিল। ধীরে ধীরে রাতটা কেটে গেল। সকাল হয়ে গিয়েছে। সবাই যার যার মতো কাজকর্ম নিয়ে ব্যস্ত। কাজের বুয়া কফি আনতেই সেটা সোহান আগে থেকে নিজে নিয়ে রুমে দিয়ে আগিয়ে আসলো। নিশির অফিস আজ থেকে চালু, তাই সকালবেলা ফ্রেশ হয়ে একটা রেশমি কালারের শাড়ি পরে আয়নার সামনে কুচিটা ঠিক করতে লাগলো। সোহান পাশ থেকে বলে উঠল, এই যে তোমার কফি। নিশির দিকে তাকিয়ে থাকতে নিশি সেটা টের পেয়ে সোহানের দিকে তাকিয়ে বকাবকি শুরু করে দিল। হঠাৎ রুমের বাইরে থেকে পাশের বাড়ির ভাবিরা সেটা শুনতে পেতেই রুমের আড়ালে উঁকি মারল। নিশি রাগি লুক নিয়ে সোহানের কাছে আসতেই সোজা নিশিকে টান দিয়ে কাছে টেনে ঠোঁট কামড়ে ধরল। আচমকে ভাবে কিস করাতে নিশি কেঁপে উঠল। শাড়ির কুচির থেকে হাতটা সরে গেল তার। নিশির কোমরটা চেপে ধরতেই নিশির নিঃশ্বাসটা বাড়তে লাগলো। আলতো করে কোমর চেপে ধরতেই সোহানের ভিতরটা কেমন যেন উত্তেজিত হয়ে গেল। হাতটা কোমর থেকে পিঠে নিয়ে চেপে ধরতেই চোখটা বন্ধ হয়ে গেল নিশির। ঠোঁট দুটো লাল টকটকে হয়ে গেল। দুহাত দিয়ে কুচি ধরতেই নিজেকে ছাড়িয়ে নিল নিশি। পেছন থেকে আবার সোহান কোমরটা চেপে ধরেই গলায় ঠোঁট লাগাতেই নিশি সোহানের হাতটা চেপে ধরল। কুচিটা ধরে পেছন থেকে জড়িয়ে ধরে ধীরে ধীরে কোমরে হাত দিয়ে কুচিটা পুড়িয়ে দিতে লাগলো। হাতের স্পর্শ পেয়ে নিশির মুখ দুটো লাল হয়ে গেল। আবারও সোহান নিশিকে বুকে নিয়ে ঠোঁট দুটো কাছে এনে আলতো করে তার ঠোঁট দিয়ে চেপে ধরল। কিছুক্ষণ ঠোঁটে ঠোঁট রাখতেই নিশিকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। কফিটা ঠান্ডা হতে লাগলো। আর সোহান নিশির বুকের কাছে গিয়ে মুখটা নিশির গলায় চেপে ধরল। শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে বুকের নিচ থেকে হাত দিয়ে নিশিকে উঁচু করে আলতো করে কোমরে মুখ বসিয়ে দিল। নিশির কোমল স্পর্শ পেয়ে সোহান নিশির হাত দুটো চেপে ধরে নিশিকে বুক চেপে ধরে রাখলো। নিশি নিজেকে ঠিক রাখতে না পেরে সোহানের শার্টটা টান দিয়ে ফেলে দিয়ে তার পিঠে হাত বুলাতেই হঠাৎ করে সোহানের বিবেকটা জেগে উঠল। তাকিয়ে দেখে পাশের ভাবিরা সবাই তাদের রোমান্টিক দৃশ্য দেখে চলে গিয়েছে। ওদিকে নিশি যখনই সোহানকে তার বউয়ের অধিকার দিতে যাবে, ঠিক তখনই সোহানের ভিতরটা কেমন যেন করে উঠল। নিশির ঠোঁট দুটোর দিকে একবার তাকিয়ে আবার নিশির দিকে খেয়াল করল। সে বুঝতে পেরেছে নিশিকে সে এখন নিজের মতো করে নাচাতে পারবে। কথাটা ভাবতেই নিশি একটানে তার বুকের মধ্যে সোহানকে চেপে ধরল। নিজেকে সংযত করে নিশিকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি উঠে পড়ল। শাড়ির আঁচল দিয়ে নিশিকে ঢেকে দিয়ে বিছানা থেকে লাফিয়ে নেমে পড়ল। তার মনে হচ্ছিল কারো ইচ্ছার বিরুদ্ধে সে লোভ করতে চাচ্ছিল। সোহানের স্পর্শ না পেতেই নিশি তার হুঁশে ফিরে আসলো। যখন সে দেখল তার এই অবস্থা, সাথে সাথে নিজেকে শাড়ির আঁচল দিয়ে লুকিয়ে ফেলল। নিশির মুখটা লজ্জায় লাল হয়ে গিয়েছে। সে ভাবতেও পারছে না সে সোহানের সাথে, অথচ একবারও ভাবল এদেরকেই সারা জীবন একসাথে কাটাতে হবে। নিশির হঠাৎ কেমন যেন একটা পরিবর্তন চলে এলো। পিছন থেকে বলে উঠল, তুমি যা করছিলে সেটা কি ভেবেছিলে? নিশি ভাবতেও পারেনি হঠাৎ এমন হয়ে যাবে। আমি তো ওই, থাক, আর আর বলতে হবে না। অভিও আমাকে তোমার ইচ্ছাটা পূরণ করতে বলেছে। আর জানো তো, আমি অভিকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। তবে আমি তোমাকে কখনোই স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। চোখে পানি নিয়ে সে কথাগুলো বলতে লাগলো। নিশি, তুমি কি করে ভাবলে আমি তোমার সাথে প্রতারণা করব? কিন্তু অভি কোথায় আছে, আর তুমি ওকে কোথায় পেলে, কিভাবে? সেটা জেনে তুমি কি করবে? ও তো তোমার শত্রু। কিন্তু ভালোবাসার থেকে কিছু আড়াল হয় না। আমি ওকে ঠিকই খুঁজে নিয়েছি। কান্না করতে করতে কথাগুলো বলল সে। নিশি, আমি ভাবতেই পারিনি এমন হয়ে যাবে। তবে আমি কথা দিচ্ছি, তোমাকে আমি তোমার অভির কাছেই পৌঁছে দেব, কিন্তু আমাকে কখনো পর ভেবো না। সোহানের কথা খানিকটা অবাক হয়ে নিশি বেশ অদ্ভুতভাবে সোহানের দিকে তাকিয়ে রইল। সোহান নিশির পাশে গিয়ে, আমি তোমাকে কখনো কষ্ট দিতেও কষ্ট দেখতে চাই না। তবুও যদি তুমি চলে যেতে চাও, তাহলে তোমাকে আমি আটকাবো না। শুধু একটু ভেবে চলবে। তুমি আমাকে কি বোঝাতে চাইছো?
জানি তুমি আমাকে মেনে নাওনি, কিন্তু আমার সাথে তুমি যেরকম আচরণ করছো সেটা কি ঠিক বলো? একটু ভালো করে কথা বলতেও তো পারতে। নিশি আর কিছু বলল না, চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ভাবতেও পারছে না সোহান তাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিতে চাইছে। গাড়ি রেডি, গাড়ি রেডি আছে, তোমার দেরি হয়ে যাচ্ছে। কথাটা শুনতেই রুম থেকে বেরিয়ে গেল নিশি। সোহান কপালের ঘাম মুছে ফেলে তাড়াতাড়ি করে ফ্লোর থেকে একটা খাম উঠিয়ে তাড়াতাড়ি করে আলমারিতে লুকিয়ে রাখলো। নিশির পায়ের তলে একটা খাম ছিল, যেটা নিশি একদমই খেয়াল করেনি, যার কারণে নিশিকে কথার মাঝে ভুলিয়ে বাইরে নিয়ে গেল। খামটাই এমন কি ছিল যেটা সোহান গোপন করে রাখলো? নিজেকে ঠিক করে বাসা থেকে বেরোনোর সময় সে খেয়াল করলো নিশি তার মায়ের সাথে কথা বলছে। সে যেতেই নিশি তার সাথে চলতে শুরু করলো। বাসা থেকে বেরিয়ে খেয়াল করলো পাশের বাড়ির ভাবিরা দাঁড়িয়ে আছে। সে বুঝতে পেরেছে এখানে তার জন্য এরা অপেক্ষা করছে। মুখ লুকিয়ে যাবার চেষ্টা করতেই, নিশি কেমন আছো, দিনকাল ভালো চলছে তো? হ্যাঁ ভালো চলছে, বুঝতে না পেরে নিশি বলল এই কথাটা। হুম, ভাইকে পেয়ে তো ঘর থেকে বের হতেই দেখি না। খুব ভালোই চলছে তাই না? আপনাদের কথাটা বুঝলাম না। বিড়ালটা মারা বুঝি শেষ হয়নি? পাশ থেকে সোহান কথাটা শুনে চুপি চুপি তাদের কাছে গিয়ে, দেখছো না মেয়েটা শুকিয়ে যাচ্ছে, তাই নিয়মিত ফুডিং দিতে হচ্ছে, বুঝলা? আপনারা যদি চান। কথাটা বলার পর সোহান খেয়াল করলো তার আশেপাশে আর কেউ নেই। হাসতে হাসতে গাড়িতে গিয়ে উঠে বসতেই, আচ্ছা তুমি ওদের কি বললে যে কথাটা শুনেই এরা পালিয়ে গেল? কিছু না, শুধু বললাম ফুডিং দিচ্ছি। খাবার দিচ্ছ এটা শুনেই পালিয়ে গেল, কিন্তু কেন? এটা তুমি বুঝবে না। হুম। নিশি গিয়ে সোহানের পাশে গিয়ে বসলো। সোহান খানিক খুশি হয়েছে, কারণ নিশি তার প্রতি কিছুটা বিশ্বাস রেখেছে। এখন যা করার তাকে খুব তাড়াতাড়ি করতে হবে। গাড়িটা নিয়ে রওনা দিল তারা। নিশিকে অফিস ছেড়ে দিতেই সোহান ফিরতি পথে, আমাকে নিয়ে যাবে তো? তোমার জন্য এটুকু তো করতেই পারি, একটা মুচকি হেসে কথাটা বলল। নিশিকে বিদায় দিয়ে সোহান রওনা দিয়ে দিল। হয়তো খুব তাড়াতাড়ি সে নিশিকে হারাতে চাচ্ছে, কারণ তাদের মাঝে একটা চুক্তি হয়েছে, যেটা সোহান মেনে নিয়েছে। যদিও তেমন করার কোনো ইচ্ছাই নেই সোহানের, গাড়ি নিয়ে সরাসরি সে হসপিটালে চলে গেল। ডাক্তার রুমটা দেখাতেই রুমে গিয়ে দেখে সবাই হাত পা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। হ্যাঁ, এরা তো সে ছেলেগুলো যাদেরকে সোহানকে মারার জন্য পাঠানো হয়েছিল। রুম থেকে বেরিয়ে সে একটা চাকু নিয়ে অভির রুমের দিকে এগোতে থাকলো। কিন্তু কেন? নাকি সে অভিকে হত্যা করতে যাচ্ছে? রুমে ঢুকেই নার্সকে রুম থেকে বের করে দিল। সে দেখল অভি বসে রয়েছে। দুজনের মুখে হাসি ফুটে উঠল। ছুরিটা নিয়ে পাশ থেকে কিছু ফল কেটে অভির সামনে রাখলো। এতক্ষণ পর তোর আসার সময় হলো? তোর নিশিকে বোঝাতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। কেন? কাছে তো পেয়ে গেছিস। এখন কি ওর মুখে অভি নামটা মুছে যায়নি? তোর জন্য ও এখন আমাকে পরলোকেও পাঠিয়ে দিতে পারে। তুই কি ওকে এখনো কিছুই বলিসনি? বলতে চেয়েছিলাম, কিন্তু আমি দেখতে চাই ও আমাকে কতটা ভালোবাসে। সোহান, এটা কিন্তু একটু বেশি হয়ে যাবে। তোর এখন রেস্ট নেওয়ার সময়, এইসব কথা বলার তোর সময় নেই। হুম, তুই থাকলে আর কোনো সমস্যাই হবে না রে। বেশ কিছুক্ষণ কথা বলেই সোহান অভির থেকে বিদায় নিয়ে চলে আসলো। রাতে সোহান ছাদে বসে রয়েছে, তার গিটারের সুরগুলো বেজে চলেছে অদূরে। হঠাৎ সে খেয়াল করলো নিশি তার পাশেই দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? তোমার সুর শুনছিলাম। এটা তুমি কার থেকে শিখেছ? অভির থেকে শিখেছি, সেজন্য ঠিক কবির মতোই সুর তোমার গলা থেকে বের হচ্ছে। কেন, অভি কি তোমাকে গান শোনাতো? হুম, প্রতিদিন শোনাতো, কিন্তু আমাকে শেখাতো না, আর আমাকে কখনোই ওর মুখ দেখতে দিত না। এখনই কি তোমার শেখার ইচ্ছা আছে? হ্যাঁ, তাহলে আসো শিখিয়ে দিই। নিশি দ্বিমত করতে পারল না। কেন জানি ধীরে ধীরে সে সোহানের প্রতি দুর্বল হয়ে পড়ছিল। সোহান নিশির হাতে গিটারটা ধরিয়ে দিয়ে পিছন থেকে নিশির গলার কাছে মুখটা নিয়ে নিশির হাত দুটো চেপে ধরল। নিশির চোখ দুটো বন্ধ করে নিজেকে সামলিয়ে নিল। গিটারে নিশির হাতটা বসিয়ে ধীরে সে তার হাত দিয়ে সুরগুলো শিখাতে চাইছিল, কিন্তু কেন যেন সুরটা জমছিল না। তাই শাড়ির আঁচলের ভিতরে নিশির কোমরটা চেপে ধরে বুকের সাথে জড়িয়ে ধরল। গিটারের সুরটা জমছিল না দেখে নিশির আঁচলের নিচে আলতো করে ছোঁয়া দিতেই নিশি কেমন যেন নড়ে চড়ে উঠল। ঠান্ডা হাতের স্পর্শ পেতেই গিটারটা শক্ত করে চেপে ধরল। কোমরটা চেপে ধরে তার বুকের সাথে নিশিকে টেনে নিয়ে গিটারে আবার হাত রাখল সোহান। কুলকুল কণ্ঠে নিশির সুরটাও বয়ে চলল একই সাথে। দুজনের ভিতরেই চলছে ভালোবাসা। চারদিকে হালকা বাতাস গায়ে এসে লাগছে তাদের। ধীরে ধীরে সুরগুলো আকাশের গায়ে বাসা বাঁধতে লাগলো। কিছুক্ষণ পর গান শেষ হতেই শরীরে কিছুটা গরম অনুভব করতেই নিশির কোমরটা আবারও চেপে ধরল। পিছন থেকে মুখটা তার কাঁধে নিয়ে চুমু দিতেই নিশি সোহানকে জড়িয়ে ধরল। নিশির ঠোঁট দুটো এগিয়ে যেতেই সোহান এক ঝটকা দিয়ে নিশিকে সরিয়ে দিল।
নিশি মুখ নিচু করে দৌড়ে রুমে গেল। মাঝে মাঝে এদের কাছে আসলে কি হয় এরা নিজেও বুঝতে পারে না। এই তো, এজন্য নিশি সবসময় সোহানের থেকে দূরে দূরে থাকে। গান শেষ করে সোহান রুমে চলে গেল। খেয়াল করলো নিশির চোখে পানি। বুঝতে পেরেছে নিশির চোখে পানি কেন। তাই পাশ থেকে একটা বালিশ নিয়ে রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়িয়ে দিল। হঠাৎ পিছন থেকে, কোথায় যাচ্ছ? নিশির কথায় বেশ অবাক হলো সে। যে নিশি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় সে আজ ডাকছে বাইরে ঘুমোতে যাচ্ছি। না মানে রুমে থাকলে হতো না, কিন্তু তোমার যদি কিছু হয়ে যায়। তাছাড়া এর আগেও তো তুমি নিজেই আমাকে বের করে দিয়েছ। তখন আর এখনের মধ্যে অনেক তফাৎ রয়েছে। যখন এত কাছে এসে কি করনি, তাহলে এটুকু বিশ্বাস তো করতেই পারি। সোহান আর কিছুই বলল না, চুপি চুপি বালিশ নিয়ে সোফায় বসে রইল। ভাবতেই পারেনি নিশি তাকে এতটা কাছে নিয়ে আসবে। সোফায় হেলান দিয়ে সে নিজের কাজগুলো দেখছিল। এমনিতেই নিশির পরীর মতো চেহারাটা সে ভুলতে পারে না। সাথে আয়নার কাছে বসলে তাকে একদম পরীর চেয়েও সুন্দরী লাগে। নিশি যখন বিছানায় উঠে ঘুমোতে যাবে তখনই, নিশি, হ্যাঁ বলো। তোমার বালিশটা আমার কাছে। কিছুক্ষণ সোহানের দিকে তাকিয়ে রইল সে। ঠিক আছে, আসতে পারে কিন্তু দূরে থাকবা, আর মাঝখানে একটা কোল বালিশ রেখে দিবা। কথাটা বলতে না বলতেই এক লাফে সোহান বিছানার উপর। নিশি এমন দেখে লাফিয়ে উঠল। মনে মনে বলতে লাগলো, এর হাত থেকে আমাকে তাড়াতাড়ি মুক্তি দাও খোদা। দুজনেই দুপাশ হয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু সোহান ঘুমালো না। পাশ থেকে ঘুরে নিশির দিকে তাকিয়ে রইল। নিশি মুখ ঘুরিয়ে নেওয়ায়, ওই বুটকি শব্দটা শুনতেই, ওই কি বললে তুমি? পরক্ষণেই সোয়ানের হাতে ফোন দেখে আবার ঘুরে অন্য পাশ হয়ে গেল। লজ্জা পেয়ে নিশি নিজের জিহ্বা কামড়ে ধরল। একটা হাসি দিয়ে সোয়ান ভাবতে লাগলো, এখনো বুটকি কথাটা শুনলেই ঠিক আগের মতোই ক্ষেপে উঠে দেখছি। ধীরে ধীরে রাতটা কাটতে লাগলো। সোহান ওভাবেই কোলবালিশটা জড়িয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে নিশি হাতের কাছে কি যেন খুঁজছিল। পাশ কেটে সোহানের দিকে ফিরে খুঁজতে লাগলো। হঠাৎ হাত লাগতেই সেটা নিশি টানতে লাগলো। কিন্তু কেন জানি সোহান নড়তেছে। তারা তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু তাদের আত্মাগুলো বিছানার উপর বসে রয়েছে। ওই, তুমি আমার কোলবালিশ আমাকে দাও। কেন? এটা আমি আগে থেকে কাছে রেখে ঘুমিয়ে রয়েছি। এটা বলেই সোহানের আত্মা নিশিকে ধাক্কা মারল। এটা দেখে নিশির আত্মা রেগে গিয়ে কোল বালিশটাই অদৃশ্য করে ফেলল। ভুলটা বুঝতে পেরে দুজনের আত্মাই ভয়ে ফুরুত হয়ে গেল। এদিকে কোল বালিশের উদ্দেশ্যে দুজনের হাত এদিক ওদিক চলতে লাগলো, কিন্তু কোল বালিশ তো নেই। আর হঠাৎ নিশির হাতটা গলা লাগতেই কোল বালিশ ভেবে তাকে টানতে লাগলো। ওদিকে নিশির কোমরে হাত লাগতেই নরম অনুভব পেয়ে কোল বালিশ ভেবে নিশিকে সোহান টানতে শুরু করেছে। টানতে টানতে দুজন দুজনকে ঝাপটে ধরেছে। বেশ গরম লাগাতে কোলবালিশ ভেবে আরও শক্ত করে জড়িয়ে ধরল দুজন দুজনকে। নিশির মন বলতে লাগলো, বেহায়া নরম পাইলেই কোলবালিশ ভাবতে হবে, ওটা অন্য কিছু তো হতে পারে। কিন্তু এর কথা হয়তো কেউ শুনতেই পায়নি, তাই ওরা ওদের মতোই ঘুমিয়ে যাচ্ছে। রাতে ভাবে এদের একসাথে দেখে খুব সুখী মনে হচ্ছিল এদের মনদেরকে। সকালে ঘুম থেকে উঠে নিশি খেয়াল করলো সে সোহানের বুকে ঘুমিয়ে আছে। সে সোহানের বুক থেকে উঠতেই সোহানের ঘুম ভেঙে গেল। নিশি তাড়াতাড়ি করে সরে গিয়ে সুযোগ পেয়েই আমাকে জড়িয়ে ধরেছেন। কিন্তু এটা কিভাবে হলো? আমি তো কিছুই করিনি। তুমি ইচ্ছে করে এরকম করেছো। না হলে কোলবালিশটা মাঝখানেই থাকতো। সোহান খেয়াল করলো কোলবালিশটা নিশির পাশে রয়েছে। কোলবালিশটা তো তুমি নিজেই সরিয়ে রেখেছো। কি বললে? আমি সরিয়েছি? হ্যাঁ, ওই যে তোমার ওপাশে বালিশ দেখা যাচ্ছে। নিশি তার পাশে কোলবালিশ দেখে চমকে গেল। তাহলে কি রাতে সে নিজেই কথাটা ভাবতেই লজ্জায় বিছানা থেকে নেমে পড়ল? সোহান একটা হাসি দিয়ে ফ্রেশ হতে চলে গেল। এদিকে চারু নিচে চলে গেল। সকালের খাবার খেয়ে সোহান নিশিকে নিয়েই রওনা দিয়ে দিল। এভাবে কেটে গেল প্রায় 2 মাস। এদিকে অভি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। অন্যদিকে নিশির আর সোহানের সম্পর্ক এতটা গভীর হয়ে গিয়েছে যে একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না। কিন্তু নিশির মনে অভির জন্য ঠিক আগের মতোই জায়গা রয়ে গিয়েছে। সোহান কি পারবে নিশিকে আপন করে নিতে? সেদিন সকালে দুজনেই রেডি হয়ে গেল। সেদিন সকালে দুজনেই রেডি হতে ব্যস্ত। আজকে নিশিকে বেশ খুশি খুশি লাগছে। হঠাৎ নিশি ডেকে উঠল, ওগো শুনছো? হ্যাঁ বলো। আমার কাপড়ের কুচিটা একটু ঠিক করে দিবে? কথাটা শুনেই সোহান দৌড়ে এসে নিশির সামনে দাঁড়িয়ে পড়ল। নাও, শাড়িটার কুচি ঠিক করে দাও। তোমার পেছনে গিয়ে ঠিক করে দেই? হাসি দিয়ে এ কথাটা বলল সোহান। একদম না, পিছনে গেলেই দুষ্টুমি শুরু করবে তুমি। সামনে থেকে ঠিক করে দাও। দেখছো না হাতে মেহেদি লাগিয়েছি? চোখটাকে বাঁকা করে নিশি বলতে লাগলো সোহানকে। নিশির কথার ধরন দেখে সোহান হাঁটু গেড়ে বসে শাড়ির কুঁচিগুলো ঠিক করে কোমরে হাতটা গুজিয়ে দিয়ে নিশির দিকে তাকালো।
এভাবে আমাকে পটানো এত সোজা না, তাই তাড়াতাড়ি কাজ সেরে নাও। সোহান কুচিটা ঠিক করে দিয়ে চলে গেল। নিশি আবারও আয়নার সামনে বসে পড়ল। আজকে তাকে খুব ভালোভাবে সাজতে হবে। আজকে অভিকে হসপিটাল থেকে আনা হবে, তাও আবার একদম সুস্থ। তাই তাকে খুব সুন্দর করে সেজে অভির সামনে যেতে হবে। এদিকে সোহানের মুখে কোনো মলিনতার ছাপ নেই, কারণ সে নিশিকে যতটুকু পেরেছে ততটুকুই ভালোবাসা দিয়েছে। এখন ভাগ্য তাকে নির্ধারণ করে দিবে নিশিকে সে পাবে নাকি অভি। তাই সে বেশি কিছু না ভেবে রেডি হয়ে নিল। দুজনেই খাবার খেয়ে বাসা থেকে রওনা দিল অভিকে আনার জন্য। হসপিটালে পৌঁছানোর পর সোহান নিশিকে নামিয়ে দিয়ে, তুমি অভির কাছে যাও, আমি অফিস থেকে একটা কাজ সেরেই তোমাদেরকে নিয়ে যাব। সোহান একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে গাড়ি নিয়ে চলে গেল। এদিকে নিশি হাসি মুখে হসপিটাল চলে গেল। অভির রুমে ঢুকে নিশির সাথে অভির দেখা হয়ে গেল। অভির পাশে গিয়ে নিশি বসে তার হাতটা ধরতেই অভি কেঁপে উঠল। অভির ভিতরে একটা ভয় কাজ করতে লাগলো। নিশির হাতটা তার হাতে কখনোই যেতে পারে না। যদি সোহান এটা দেখতে পারে তাহলে সে আমাকে নির্ঘাত মেরে ফেলবে। কিন্তু সোহানের সাথে তো তার এমন কথা ছিল না। তাহলে কি ও নিশিকে কিছুই জানায়নি? নিশির হাতে হাত রাখতেই অভি বেশ অস্থিরতা ভোগ করতে লাগলো। কি ব্যাপার অভি, তুমি কথা বলছো না কেন? আমাকে দেখে খুশি হওনি? আ না, মানে হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই খুশি হয়েছি। সো সোহান কই? কোথায় ও? ও একটু অফিসের কাজে বাইরে রয়েছে। বিকেল হলেই চলে আসবে। তোমাকে সোহান কিছু বলে নাই? হ্যাঁ, বলেছে তো। কি বলেছে? জানো অভি, সোহান আমাদের ভালোবাসাটাকে মেনে নিয়েছে। ও আমাদেরকে নিজেই এক করে দিতে চেয়েছে। আর সময় হলে ডিভোর্স পেপারটাও সই করে দিবে। এবারের কথাটা শুনে অভি ভয়ে কেঁপে উঠল। সে ভাবতেই পারছে না নিশির সাথে এতদিন সোহান কিভাবে ভদ্র থাকার অভিনয়টা চালিয়ে গিয়েছে। নিশি অভির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নিশি, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। তোমার জন্য তো সেজেছি। হেসেই কথাটা বলছি নিশি। এতদিন সোহানের সাথে থেকে নিশ্চয়ই ওকে ভালোবেসে ফেলেছ। ওকে আমার বেশ ভালো লাগে। আর ওর আর তোমার মাঝে অনেক মিল রয়েছে। কিন্তু তুমি ভুলে যাচ্ছ আমি তোমাকে ভালোবেসেছি আর তোমাকে ভালোবাসবো। আচ্ছা, এখন আমরা কোথায় যাব? এখন আমরা সোজা আমাদের বাসায় গিয়ে উঠব। সেখানে তুমি থাকবে কিছুদিন। তারপর যখন ডিভোর্স পেপারটা হাতে পেয়ে যাব, তখনই দুজনেই নিজেদের মতো করে আলাদা হয়ে যাব। তারপর তারপর আমরা আমাদের সুন্দর লাইফটা একসাথে কাটিয়ে দেব। নিশির কথার দিকে অভির একটু নজর নেই, কারণ অভি জানে সোহানের রাগের কাছে বন্ধুত্ব নামক জিনিসটির কোনো দাম নেই। অভির মন চাইছিল এখান থেকে পালিয়ে যেতে আর নিশিকে সব কিছু বলে দিতে, কিন্তু কেন যেন কিছু বলতে গিয়ে বলতে পারছিল না সে। নিশির চোখে সে তার ভালোবাসাটা স্পষ্ট দেখতে পাচ্ছে। কেন যে সে মিথ্যা কথা বলে নিশির সাথে সেদিন দেখা করেছিল? যদি নিশি সব কিছু এখন জানতে নাই পারে, তাহলে পরে সে কি ভাববে? কিন্তু নিশি তাকে ছাড়তেই চাইছে না। নিশি অভির সাথে কথা বলতে বলতে অভির বুকে ঘুমিয়ে পড়ল। অভির না চাইতেও নিশির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এদিকে সোহানের কিছুতেই অফিসের কাজে মন বসতে চাইছে না। মাথাটা বনবন করে ঘুরছে। চশমাটা খুলে আছাড় মেরে ফেলে দিল। বিকেল হতে সে হসপিটালে পৌঁছে গেল। ওদিকে নিশি ঘুম থেকে উঠে অভির দিকে তাকিয়ে থাকলো। সোহান রুমের সামনে এসে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল। অভি নিশিকে দেখে কিছুটা মুহে পড়ে গেল। আর নিশি ধীরে ধীরে অভির দিকে এগোতে লাগলো। অভি নিশির কাঁধে হাত রাখতেই সোহানের চোখ দুটো রাগে লাল হয়ে গেল। অভির সাহস দেখে সে অবাক হয়ে গিয়েছে। কিছু হবার আগেই সোহান পাশ থেকে ছুরিটা নিয়ে নিশিকে ধাক্কা দিয়ে ফেলে দিল। অভিকে টান দিয়ে এক ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল। বুকের উপর পাড়া দিয়ে ছুরিটা সজোরে হাতের উপর দিয়ে চালিয়ে দিল। অভি কিছু বলার আগেই মুখটা চেপে ধরে সজোরে আঘাত করতে লাগলো তার বুকে। ওদিকে নিশি পড়ে যেতেই প্রচণ্ড আঘাত পেয়ে উঠেই অভির উপর আক্রমণ দেখে রেগে গেল। এত বড় সাহস অভিকে আঘাত করছে! আশপাশে তাকিয়ে পাশ থেকে একটা রড দেখেই রডটা নিয়ে এগিয়ে যেতে লাগলো। সোহান অভির উপর আরেকবার ছুরি চালাতে যেতেই হঠাৎ করে কিছু একটা আঘাতে ছিটকে ফ্লোরে পড়ে গেল। এক আঘাতেই সোহান খেয়াল করল তার মাথা থেকে রক্ত বেরোতে শুরু করেছে। কিছু বলতে গিয়েও আর কিছু বলতে পারছে না। শুধু খেয়াল করল নিশির হাতে একটা রড। সে ভাবতেও পারছে না নিশি তাকে আঘাত করেছে। বেশি কিছু বলার আর সময় পেল না। ওভাবেই চোখটা বন্ধ করে লুটিয়ে পড়ল। শুধু চোখ থেকে কিছু জল বের হয়ে এলো। সবকিছু এত তাড়াতাড়ি ঘটল যে কেউ বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। নিশি ধপ করে পড়ে গেল। সে ভাবতেও পারছে না সে করেছে। হঠাৎ করে তার চোখ থেকে পানি বের হয়ে এলো। অভি সবকিছু বুঝতেই চিৎকার দিয়ে ডাক্তারকে ডাকতে লাগলো। সোহানকে টান দিয়ে উঠিয়ে দৌড়ে অপারেশন রুমের দিকে নিয়ে যেতে থাকলো। তার জীবনে তার মায়ের থেকেও সে সোহানকে বেশি ভালোবাসে। ছোট থেকে সে তার সাথেই বেড়ে উঠেছে। যদি কেউ তার বাবা মায়ের কষ্টটা বুঝতো তাহলে সে শুধু সোহানই ছিল।
তাড়াতাড়ি করে সে সোহানকে অপারেশন রুমে পাঠিয়ে দিল। নিশি বাইরে এসে বুঝতে পারল না অভি কেন এত নার্ভাস ছিল। পাশে গিয়ে হাত দিতে রেগে গিয়ে অভি নিশির হাতটা টান দিয়ে সরিয়ে দিল। এক থাপ্পড়ে নিশিকে ফেলে দিল। হাতটা টান দিয়ে হসপিটালের একটা ফাঁকা জায়গায় দিয়ে দাঁড় করিয়ে দিল নিশিকে। নিশি, তুমি কি জানো তুমি কি করেছো? রেগে গিয়ে কথাগুলো বলতে লাগলো নিশিকে। ও তোমাকে আঘাত করছিল, তাই তোমাকে বাঁচাতে। কাকে বাঁচাতে চেয়েছো? আমাকে? আমাকে কি তুমি চিনো? এমন কেন করছো অভি? আজ তোমার কিছু কথা জানা প্রয়োজন। সেটা হলো, তুমি যাকে অভি ভাবো আসলে অভি না। আমি অভি ঠিকই, কিন্তু তুমি যে অভিকে ভালোবাসো সেটা আমি না। অভির কথা শুনে নিশি অবাক হয়ে গেল। তুমি এসব কি বলছো? সেদিন তো তুমিই আমার সাথে দেখা করেছিলে। হ্যাঁ, সেটাই আমার ভুল ছিল। সোহান দেখতে চেয়েছিল তুমি তাকে চিনতে পারো কিনা, তাই সে তার জায়গায় আমাকে পাঠিয়েছিল। সোহান, এই হলো তোমার সেই অভি যাকে তুমি ৩ বছর না দেখেই ভালোবেসেছ। ও শুধু তোমাকে যাচাই করার জন্য এসব করেছে। কথাটা শোনা মাত্র নিশি ধপ করে পড়ে গেল। সে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছিল না। সে বিশ্বাস করতে পারছে না এতদিন এতদিন একসাথে থেকেও সে সোহানকে চিনতে পারেনি। দেওয়ালের সাথে হেলান দিয়ে কান্না করতে লাগলো। এখন কিভাবে সে সোহানকে তার মুখ দেখাবে? কিছুতেই তার চোখ থেকে জল থামাতে পারছিল না। এত কাছে থেকেও সে চিনতে পারল না তাকে। নিজের হাতে সে তাকে এত কষ্ট দিয়েছে, অথচ একদিন সেই বলতো এই হাতটা সবসময় তার বুকে থাকবে। কত কষ্ট দিয়েছে, কখনো স্বামীর অধিকারটুকুও দেয়নি। নিশি কবি এক পলকের জন্য দেখছে না। নিশি নিশি কি করবে এটাই ভেবে পাচ্ছে না। হঠাৎ চেয়ার থেকে উঠে পড়ল। হসপিটাল থেকে বেরিয়ে সোজা বেরিয়ে এলো। গাড়ি নিয়েই রাস্তায় কিভাবে চালাচ্ছিল এটাও তার চোখে পড়ছিল না। বাসায় এসে কারো সাথে দেখা না করেই রুমে গিয়ে রুমটা আটকে দিল। তার বেঁচে থেকে কি হবে? নিজের হাত দুটোকে তার দেখতেও লজ্জা হচ্ছিল। সে ঠিক করে নিয়েছে তাকে এখন কি করতে হবে। বিছানায় উঠে পাশ থেকে ওড়নাটা নিয়ে ফ্যানের সাথে বাঁধার জন্য অগ্রসর হলো। সে সিদ্ধান্ত নিয়েছে তার জীবনটা সে আর রাখবে না। পাখার সাথে ওড়নাটা বেঁধে গলায় বাঁধার জন্য প্রস্তুত হয়ে গেল। চোখের পানিটা মুছে একবার রুমটার দিকে ভালোভাবে তাকিয়ে দেখে নিল। এই রুমে সে সোহানকে আছাড় মেরেছিল। কত কষ্টই না পেতে হয়েছিল তার জন্য। তাই সে আর তাকে কষ্ট দিতে চায় না। চিরদিন তার থেকে বিদায় নিয়ে যাওয়ার কথাই ভেবেছে। তার ইচ্ছেও ছিল একবার সোহানকে বলতে, ওগো শুনছো, আমি তো আর থাকবো না। তোমাকে ছেড়ে চিরদিনের জন্য ছেড়ে চলে যাব। তুমি কি একটু তোমার বুকে আমাকে জায়গা দিবে? একটু ঘুমাবো। কিন্তু সে কিভাবে কথাটা বলবে? সে তো তার থেকে অনেক দূরে রয়েছে। তার খুব কান্না পাচ্ছে। দমগুলো দমগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ওড়নাটা গলায় পেঁচিয়ে নিল। চোখটা বুজে নিল, কিন্তু কেন যেন চোখটা বুঝেও সে সোহানকে তার সামনে দেখতে পাচ্ছিল। কোনো মতেই সে পায়ের তলা থেকে চেয়ারটা সরাতে পারছিল না। হঠাৎ করেই তার চোখটা আলমারির উপরে নজর পড়ে গেল। সেখানে সে একটা ডায়েরির মতো কিছু একটা দেখতে পেল। ডায়েরিটা দেখে তার বুকটা কেঁপে উঠল। তার মনের ভিতর বারবার বলছিল ডায়েরিটা খুলে দেখতে। হঠাৎ করেই ওড়নাটা তার গলা থেকে খসে পড়ে গেল। হয়তো তাকে কোনো ছায়া ডায়েরির দিকে টানছে। বিছানা থেকে নেমে সে ডায়েরির দিকে এগোতে লাগলো। আলমারিটার উপরে হাত দিয়ে সে ডায়েরিটা পাড়তেই আলমারি খুলে কিছু কাগজ নিচে পড়ে গেল। নিমিষেই কাগজগুলো তার চোখ দুটি বড় বড় করে তুলল। এ কি? এই কাগজগুলো এখানে কিভাবে এলো? কাগজগুলো তুলে ভাবতে থাকলো, তাহলে কি সোহান অনেক আগেই আমাকে দেখেছিল? এই কাগজগুলো তো অনেক আগের। ডায়েরিটা তাড়াতাড়ি করে খুলে ফেলল। ডায়েরিটা খুলেই সে অবাক হয়ে গেল। এ কি? এ তো ঠিক ৩ বছর আগের আমার ছবি। ডায়েরিটা ঠিক ৩ বছর আগে থেকেই লেখা শুরু হয়েছে। সেগুলো দেখে সে ডায়েরিটার একদম শেষ পৃষ্ঠায় চলে গেল। লেখাগুলো দেখে সে বুঝতেই পারল না কিভাবে সোহান তার মনের কথাগুলো না এখানে লিখে রেখেছে। ডায়েরিতে সে স্পষ্ট দেখতে পাচ্ছে সে যে ঠিক আজকেই ভুল বুঝতে পারবে এটাও লেখা রয়েছে। হ্যাঁ, এমনকি নিজেকে শেষ করে দিতে পারে এটাও এখানে লেখা রয়েছে। শেষের লেখাটুকু দেখে যে সে ডায়েরিটা বন্ধ করে দিল। মনের ভেতর তার একটা খুশির আবহাওয়া বইতে থাকলো। ভাবতেই পারছে না সোহান এটা লিখলো কিভাবে। চোখ মুখ মুছে সে নিজেকে বোঝাতে পারছে না সে কিভাবে শেষ বিজয়ী হতে পেরেছে। মুখটা ধুয়ে সে রুমের বাইরে বেরিয়ে আবার হসপিটালে পৌঁছে গেল। অপারেশন রুমের সামনে গিয়ে সে সোহানকে দেখতে লাগলো। চোখটা আবারও ভিজে গেল তার। কিন্তু এখন তার চোখে আর কষ্টের কান্না দেখাচ্ছে না, বরং খুশিতে তার চোখটা ভিজে যাচ্ছে। খেয়াল করলো সোহান তার দিকে খেয়াল করে আছে। নিমিষে চোখটা নামিয়ে পাশ থেকে সরে পড়ল সেখান থেকে। ধীরে ধীরে কেটে গেল প্রায় ১ সপ্তাহ। এতদিনে সোহান পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। নিশি তার পুরো খেয়াল রেখেছে। আজকে সোহান বাসায় শিফট হবে। পাশে শুধু রয়েছে অভি। চারপাশে খেয়াল করে নিশিকে দেখতে পেল না। ভাবল হয়তো নিশি অভির কাছে ফিরে গিয়েছে।
সে অভির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে অভির হাত ধরে গাড়িতে উঠে বসে পড়ল। মাথায় এখনও ব্যান্ডেজ করা রয়েছে। ডাক্তারের কথা অনুযায়ী এখনও সুস্থ হতে তার কিছুদিন সময় লাগবে। কাচের বাইরে মুখ বের করে বাইরের দৃশ্য দেখতে লাগলো। বাসায় ফিরতে ফিরতে তাদের রাত হয়ে গেল। বাসায় এসে সবাই সোহানকে তার রুমে রেখে গেল। অভি তাকে কিছু একটা বলতে চেয়েছে, তবে তাকে ছাদে যেতে বারণ করেছে। একলা রুমে সোহানের কেমন যেন একটা অস্বস্তি বোধে লাগছিল। বিছানায় গিয়ে মাথাটা বালিশের উপর রাখলো। এতক্ষণ হয়তো নিশি অভির বুকে ঘুমিয়ে পড়েছে। সোহান ভাবতেও পারেনি নিশি তাকে এভাবে আঘাত করতে পারল। ভাবতেও তার কষ্ট হচ্ছিল। এখন তাকে একা একাই কাটিয়ে দিতে হবে এই রাতটা। সে আর দেরি করল না, ভাবলো এখানেই তাদের কাহিনীটা শেষ করে দেওয়া উচিত। বিছানা থেকে উঠে সে ডায়েরিটা নিতে গিয়ে দেখল সেখানে ডায়েরিটা নেই। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পেল না ডায়েরিটা। আলমারিটা খুলে খেয়াল করে দেখে সেখানেও তার সেই পুরনো কাগজগুলো নেই। তাহলে তাহলে সেটা গেল কোথায়? নাকি সেটা অভি সরিয়ে রেখেছে? কিন্তু অভি আমাকে ছাদে যেতে বারণ করলো কেন? ডায়েরির চিন্তায় তাড়াতাড়ি করে সে ছাদের দিকে রওনা দিল। ছাদে গিয়ে সে কিছুটা অবাক হয়ে গেল। পাশে গিয়েই সে লুকিয়ে পড়ল। চোখটা একটু বের করে দেখে নিশি আর অভি সেখানে বসে রয়েছে। সোহান স্পষ্ট খেয়াল করেছে ডায়েরিটা নিশির কাছে রয়েছে। তাহলে কি নিশি সব জেনে গিয়েছে? পাশ থেকে সে তাকিয়ে তাদের দৃশ্য দেখতে লাগলো। অভি, আমি এখন কিভাবে সোহানের সামনে যাব? আমার মতে তোমার সোহানকে এখনই সব বলে দেওয়া উচিত, কারণ সোহানকে তুমি অনেক কষ্ট দিয়েছ। কিন্তু সোহান যদি আমাকে মেনে না নেয়? চোখ থেকে জল পড়ছে নিশির। জানি না ও তোমাকে মেনে নিবে কি না, তবে তোমাকে পারতেই হবে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ও ও আমাকে কখনোই ভুলতে পারে না। ও আমাকে মেনে না নিলে আমি আমাকে মেরে ফেলবো। কথাটা শুনেই সোহানের মুখে হাসি ফুটে উঠল। দেওয়ালের সাথে হেলান দিয়ে নিশির চোখের পানি দেখে একটা হাসি দিয়ে নিচে নেমে গেল। আর দেরি নয়, তার মন বলছে নিশি এক্ষুনি তার কাছে আসবে। রুমে গিয়ে সে আয়নার সামনে দাঁড়িয়ে পড়তেই অভি বলে উঠল সোহানের অবস্থা খুব খারাপ। কথাটা শুনে নিশি দাঁড়িয়ে পড়ল। দৌড়ে সে নিচে নামতে থাকলো। চোখ দুটো তার ভিজে একাকার। দৌড়ে রুমে গিয়ে দাঁড়িয়ে পড়ল। পিছনে দাঁড়াতেই, আমি কাউকে ভালোবাসিনি, আর বাসবো না, কাউকেই লাগবে না আমার। কথাটা বলে সোহান পিছনে ফিরতেই নিশি দৌড়ে গিয়ে সোহানের বুকে ঝাঁপিয়ে পড়ল। সোহান নিশিকে বুকে আগলে ধরল। কেন যেন সোহান আর নিজেকে ধরে রাখতে পারল না। চোখ থেকে তার জল বেরিয়ে পড়ল। নিশির কান্নাতে তার বুকটা ভেজে যাচ্ছে। নিশির ফুপিয়ে ফুপিয়ে কান্নাটা সে বুকে নিয়ে শুনতে লাগলো। কাঁদুক না, একটু কাঁদলে কি হয়? এতদিনের ভালোবাসাটা না হয় একটু চোখের পানি দিয়েই মিটিয়ে নিক। গভীর রাতে সোহান একটু পাশ কাটতেই, কেউ আমাকে একটু পাশে রাখে না, সবাই আমাকে পর ভাবে। বিছানাটা ভিজিয়ে একাকার করে দিয়েছে। এখনো কান্নাটা থামায়নি। সোহানের অসহ্য লাগছিল। শীতের ভিতর এভাবে ভেজা শরীর নিয়ে ঘুমানো যায়? নিশিকে আবার বুকে টেনে জড়িয়ে ধরল। আর ভাবতে থাকলো, এই মেয়েটা নির্ঘাত আমাকে প্রতি রাতে এরকম ভিজিয়ে মারবে। আবার ভাবলো, একটু ভিজলে এমন কি হবে? লক্ষ্মীটি তো তারই বউ, স্বামী হিসেবে এটুকু তো সহ্য করতেই হবে। নিশিকে বুকে নিয়ে তাদের কাহিনী সেখানেই শেষ করে দিল। রাতের এই সুন্দর দৃশ্যটা এই ঘরটাকে আলোয় ফুটিয়ে তুলেছে। বাড়ি থেকে আজকেও ঠিক ওই সুরটাই আসছে। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। এখানেই গল্পটির সমাপ্তি ঘটল। তো বন্ধুরা, কেমন লাগলো স্বামীর অধিকার এই গল্পটি? একটা ভালোবাসার জন্য, একটা ভালোবাসার প্রকৃত সংজ্ঞা কি আসলে আমরা জানি না। সেই জানে যে আসলে প্রেমিক পুরুষ। প্রত্যেকের মন অচেতন অবস্থায় সচেতনভাবেই তার প্রিয় মানুষটাকে আগলে রাখে যতনে। যেমনটা করে আজকের গল্পে নিশি তার ভালোবাসার অভিকে আগলে রেখেছিল। কিন্তু সে জানে না যে সোহান তাকে বিয়ে করেছে সেই তার আসল অভি। অভি নামে যে ছিল, সে কেবল তার ভালোবাসার পরীক্ষার জন্য সোহান তার অভিবন্ধুকে এই পরীক্ষার প্রকারান্তে দাঁড় করিয়েছিল। ভালোবাসার জয় হোক, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার ভালোবাসার মানুষকে পাক। ভালোবাসা সুন্দর, যদি প্রিয় মানুষটাকে আপন করে পাওয়া যায়। ভালো থাকবেন, সবার ভালোবাসার জয় হোক।